প্রিয় লিসেনার, আজকের এই এপিসোডে আপনাদের জন্য তুলে ধরা হয়েছে গ্রাম বাংলায় ঘটে যাওয়া একটি ভয়ানক, রহস্যময় ও বাস্তব ঘটনা। কিছু কিছু ঘটনা আমাদের বিশ্বাসকেও হার মানায়। সরাসরি আজকের প্রথম ঘটনায় চলে যাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, দেশের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর হাতকোড়া গ্রামে। এই ঘটনা যখন ঘটে তখন আমি অনেক ছোট, মাত্র 10 বছর বয়স। সেই সময়টাতে আমার টিভি দেখার অনেক নেশা ছিল। তো আমি আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আমার এক নানাদের বাড়িতে, তারা ভীষণ সম্পদশালী ছিলেন। তারা তাঁতের লুঙ্গি বানিয়ে বিক্রি করতেন, মানে তারা তাঁতি। আমি প্রতিদিন তাদের বাড়িতে গিয়ে টিভি দেখতাম আর তাদের লুঙ্গিতে লেবেল লাগিয়ে দিতাম। তারা ছিল অনেকটাই লোভী। একদিন টিভি দেখতে দেখতে কখন যে রাত 11টা বেজে গেছে তা আমি বুঝতে পারিনি। তাদের কাজ শেষ না হওয়ায় তারাও কোনো কিছু বলেনি। অর্থাৎ এত রাত হয়ে গেছে, একটা 10 বছরের ছেলে সেখানে কাজ করে যাচ্ছে, টিভি দেখছে, আর সে সেই তাদের লুঙ্গিতে লেবেল লাগাচ্ছে, অর্থাৎ লুঙ্গির নামটা লাগাচ্ছে। তো আরো কিছু কাজ বাকি ছিল, আরো কিছু লুঙ্গিতে লেবেল লাগানো বাকি ছিল। এজন্য তারা আসলে তাকে বলেনি যে অনেক রাত হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে। এমন কিছু না বলে তারা আহ, দেখতে লাগলো। যখনই কাজ শেষ তখন তারা বলে, আরে মনিরুল, তুমি এখনো আছো? এত রাত হয়েছে, তাছাড়া তুমি এক মায়ের এক সন্তান, তুমি তাড়াতাড়ি চলে যাও। এই বলে তারা আমাকে তাদের গেটের বাইরে বের করে দিয়ে গেট লাগিয়ে দেয়। বাহিরে তখন প্রচুর অন্ধকার, আমার অনেক ভয় করছে। একদিকে আমি অনেক ছোট, তাছাড়া আমাদের বাড়ি যেতে অনেক পুরনো একটা দিঘি মতো পুকুর আর একটা ভয়ঙ্কর জঙ্গল পড়ে। লোকের মুখে শুনেছি জায়গাটা ভীষণ ভয়ঙ্কর, অনেক মানুষ অনেক কিছুর সম্মুখীন হয়েছে সেখানে। এই কারণে আমার ওই দিকটাতে যেতে আরো ভয় লাগতে লাগলো। আমি রাস্তার আশেপাশে তাকালাম, ভাবলাম কেউ যদি আসে তাহলে তার সাথে আমি বাড়ি চলে যাব। আমি ভয়ে আল্লাহর নাম নিয়েছি। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে একটা মানুষ আসলো। আমি কিছু না ভেবে তার পেছনে যেতে লাগলাম। মনে কিছুটা শান্তি পেলাম। যেতে যেতে লোকটা ওই পুকুর পাড়ের আগেই অন্য একটা রাস্তায় চলে গেল। এই সেই ভয়ঙ্কর জায়গা। আমি ভাবছি আর আমার পুরো শরীর ভয় কাঁপুনি দিয়ে উঠছে। হঠাৎ করে আমি বামের দিক থেকে প্রচন্ড পরিমাণে পানির শব্দ পেলাম। ভয়ে ভয়ে বামে তাকাতেই দেখি যে পুকুরে কোনো পানিই ছিল না। হঠাৎ করে সেই পুকুরে অনেক পানি ভরে যাচ্ছে এবং নদীর পানি যেমন ঘুরুন দেয়, যাকে পাক বলি আমরা, ঠিক তেমন করে সেই পুকুরে পানি পাক খাচ্ছে। আমি এটা দেখে সেখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগি। প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিলাম। কিছুটা সময় পর আমি পেছন থেকে আমার নাম ধরে কারো ডাকার আওয়াজ শুনলাম, এই মনিরুল, মনিরুল, একটু দাঁড়া। ডাকটা শুনে আমি সাহস পেলাম। তো যখন আমি পেছনে তাকালাম, দেখলাম কে যেন হাওয়ায় ভেসে আমার দিকে আসছে। তার পরনে ছিল সাদা কাপড়। আমি তখন ভয়ে কান্না করতে যাচ্ছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি একটা মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে আছি। সেই ভূত আমার কাছে এসে আমাকে আমার বাম কানের কাছে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার গরম নিঃশ্বাসে আমার সারা শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। আমি আল্লাহ নাম নিয়ে এক দৌড় দিয়ে বাড়ির প্রায় পাশেই চলে গেলাম। আমাদের বাড়ির পাশেই একটা কালভার্ট ছিল। তো ওখানে দেখি সাদা কাপড় পরে সেই ভূতটা বসে আমাকে ডাকছে। বলছে, কিরে, ভয় পাচ্ছিস? আয় আমার কাছে আয় সোনা, আমি তোর দাদির বান্ধবী ছিলাম, আয়, তোকে আমি তোর বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি তার কথা শুনে সেখানেই দাঁড়িয়ে পড়লাম এবং প্রচন্ড ভয় ঘামতে লাগলাম। আমি দেখলাম সেই ভূতটা তার লম্বা একটা হাত আমার দিকে বের করে দিয়ে আমার হাতটা খপ করে একটা টান দিয়ে আমাকে তার কোলে নিয়ে বসালো। আমি তার মুখের দিকে তাকাতেই পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। আমি ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমি আমার বাসায় শুয়ে আছি। আমার চারপাশে অনেক লোকজন আমার দিকে তাকিয়ে আছে। আমার মায়ের কাছে বললাম, মা, আমি আমার ঘরে আসলাম কি করে? তখন আমার মা যা বলল, আমি সত্যি অবাক হয়ে গেলাম। কারণ আমাকে আমার বাসার ঠিক সামনে গাছের ডালে শুয়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছে।
এই ঘটনার পরে বেশ কিছুদিন জ্বর ছিল। আমার কবিরাজের কাছে নিয়ে গেলে আমাকে তিনি বললেন যে আমাকে একটা জিন নজরে রেখেছে। জিনটা আমাকে আসলে নিয়ে যেতে আসছিল। যখন নিতে চেয়েছিল ঠিক তখনই একটা ভালো জিন এসে আমার রক্ষা করে এবং আমাদের গাছের উপরে আমাকে শুইয়ে দিয়ে গেছে। তো এই ছিল আমার ঘটনা, যেটা সত্যিই আমি সম্মুখীন হয়েছিলাম। ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। তো আমার নাম শাকিল আহমেদ। আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা একটা গ্রামের ঘটনা এবং গভীর রাতে মাছ ধরা নিয়ে ভয়ানক একটা ঘটনা। তো আমি কোনো কথা বাড়াচ্ছি না, শুরুতেই চলে যাচ্ছি আমার ঘটনায়। ঘটনাটি যেই গ্রামে ঘটেছিল সেই গ্রামের নাম হচ্ছে দেউলিয়া। গ্রামের চারদিকে খাল-বিল আর জঙ্গলে ঘেরা। আর সেই গ্রামেই থাকতো একজন নামকরা মাছ ধরা ধরার লোক, যাকে সবাই রহিম জেলে বলে চিনত। লোকটা ছিল দুর্দান্ত সাহসী। এত বেশি সাহসী যে তিনি সবসময় রাত্রের বেলায় মাছ ধরতে বেশি পছন্দ করতেন। তাকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু সে বলত যে তার রাত্রের বেলায় মাছ ধরতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ, তিনি সবথেকে বেশি আনন্দ পান আরকি। তো সবাই তাকে বলত, "রাতে ওই বিলে কাছে যাস না। ওই বিলে অনেক কিছু থাকে। গুরুজনরা অনেক কথা বলে। ওই বিলে যাস না।" কিন্তু আ রহিম জেলে এইসব কিছু মানত না। কোনো কিছুই ভয় না করে তিনি মাত্র শুধু রাত্রে বেলায় মাছ মারতেন। তো এলাকার এই দেউলিয়া গ্রাম, গ্রামের পাশের একটা গ্রাম আছে, যেই গ্রামের নাম আ রহমতপুর। তো এই গ্রামের একটা নদী ছিল, যেই নদীটাকে সবাই অন্ধকার নদী হিসেবে চিনত। তো এই নদীতে কেউ কখনো মাছ মারতে যাইত না, কারণ এখানে বিভিন্ন রকমের সমস্যা সবসময় হয়েই থাকতো। তো এই কারণে এই নদীতে কেউ ওইভাবে মাছ মারতে যায়নি কখনো। কিন্তু এই কথাটা যখন রহিম জেলের কাছে এসে পৌঁছালো, তিনি ভাবলেন যে আমার এই নদীতেই আমার মাছ মারতে হবে। এবং তারপরেই শুরু হয় ভয়ানক একটা ঘটনা। আমি আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, কারণ ঘটনাটা সত্যি এবং অনেক ভয়ানক একটা ঘটনা। যাই হোক, একদিন রাত ২টা বাজে, আকাশ মেঘলা, মাঝে, মাঝে হালকা বিজলি চমকাচ্ছে। রহিম জেলে তার নৌকা নিয়ে বের হলো সেই বড় বিলের দিকে। চারদিকটা একদম নিস্তব্ধ। শুধু ব্যাঙের ডাক আর পানির ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। পরিবেশটা এমন ছিল যে তাকে নিষেধ করতেছে যে, "তুই মাছ মারিস না, মাছ ধরিস না, এখান থেকে চলে যা।" কিন্তু রহিম জেলে এই সবকিছুকে উপেক্ষা করে তিনি তার জালটা ফেলা শুরু করলেন সেই নদীতে। তো আমি যতদূর জানি যে এলাকার নদীতে যদি আপনি মাছ ধরতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু খাবার কিছু দিতে হবে। শুকনা খাবার বা হচ্ছে মাছ যেই সমস্ত খাবার বেশি পছন্দ করে সেই খাবারগুলো দিতে হবে। তো রহিম জেলে যেহেতু একজন প্রফেশনাল মাছ মারা লোক, তো তিনি তার সঙ্গে সেই খাবারগুলো নিয়ে গেছেন এবং পুকুর থেকে যখন তিনি পানি তুলে খাবারগুলো একটু ভিজাবেন, তখন উনি এইটা অনুভব করলেন যে পুকুরের পানি এত বেশি ঠান্ডা যে তার হাত, মনে হচ্ছে যে তার হাতটা একদম আটকে গেছে এরকম। তো উনি বিষয়টাকে স্বাভাবিক বলেই মনে করলেন। যদিও তখন কিন্তু ঠান্ডার সিজন ছিল না। তো যাই হোক, তিনি মাছের যে খাবারগুলো ছিল সেই খাবারগুলোকে ভালো করে মিক্স করালেন পানির মধ্যে, ভালো মতনে সবকিছু ঠিকঠাক করে। এখন তিনি আ ওই কি বলে? মাছ ধরার জন্য জাল ফেললেন এবং জালের অপোজিট সাইডে তিনি কিছু খাবার দিয়ে রাখলেন। যেন মাছগুলো যখনই আসে তখনই যেন ফেঁদে যায়। তারপর আ তার মাছ জাল ফেলা শেষ। এখন তিনি বিশ্রাম নিচ্ছেন। কখন মাছ আসবে বা মাছের জন্য তিনি অপেক্ষা করতেছেন তার নৌকার ভিতরে। তো হঠাৎ করে আ তার যে জালটা ছিল সেই জালটা অস্বাভাবিকভাবে নড়াচড়া শুরু করে দিল। মানে সাধারণত মাছ কিন্তু বিশাল বড় জালকে এতটাও নড়াচড়া করতে পারে না, যতটা নড়াচড়া এখন হচ্ছে। তিনি ভাবলেন যে হয়তো আজ বড় মাছটা ধরা পড়েছে। এই মাছটা নিয়ে এলাকার সবাইকে আমি দেখাবো যে, "দেখেন, রাত্রের বেলা আমি কেন মাছ মারি?" মাছের দেখে আরকি, শব্দ দেখে। যাই হোক, তিনি
কি করলেন? মনের সুখে, মনের আনন্দে সেই জালটা টানতে লাগলেন তার নিচের দিকে নিজের কৌশলে। কিন্তু জালটা যেন নিচ থেকে মানে কোনো একটা কিছুর সাথে আটকে গেছে, নয়তো মাছটা এত বেশি ভারী তিনি টানতে পারছেন না। কিন্তু মানে তার কাছে মনে হচ্ছে না যে আসলে এটা কোনো মাছ বা কোনো কিছু। তিনি এটাই ভাবতেছেন যে হয়তো আমার জালটা নিচের কোনো আ জঙ্গলের সাথে আটকে গেছে বা নিচের আ কোনো একটা জিনিসের সাথে আটকে গেছে। তো তখন তিনি কি করলেন? মানে আ আবার জালটাকে অন্য কৌশলে টানা শুরু করলেন। ঠিক তখনই তিনি দেখতে পারলেন যে পানির ভিতর থেকে একটা শব্দ আসলো। শব্দটা এরকম, "রহিম, রহিম।" সে চমকে উঠল। এই ডাকটা কোথা থেকে আসলো? চারদিকে সে বারবার তাকালো কিন্তু দেখল যে এখানে কেউ নেই। আবার সেই শব্দ আরো স্পষ্ট, আরো কর্কশ। "রহিম, এ রহিম, তুই আমাকে তুলে নে।" এবার রহিমের হাত কাঁপতে শুরু করল। সে বুঝতে পারল না যে আসলে এই শব্দটা কোথা থেকে আসছে। তারপর সে থপ করে তার জালটা ছেড়ে দিতে চাইল। কিন্তু সে জালটা ছেড়ে দিতে পারল না। জালটা যেন তার হাতের সাথে একদম আটকে গেছে। কোনোভাবেই সে জালটাকে ছাড়তে পারছে না। হঠাৎ করেই সে দেখতে পারল যে পানির উপরে একটা সাদা মুখ ভেসে আসলো। মুখটা মানে স্পষ্ট দেখা যাচ্ছে না। কিন্তু মুখের যে চোখ দুটো ছিল, সেই চোখ দুটো স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এত কালো চোখ, সে আসলে বিশ্বাস করতে পারতেছে না যে মানুষ এত মানে বিশ্রী হয় কিভাবে? তারপর দেখল যে সেই মুখটার মধ্যে কোনো ঠোঁট নেই। শুধু ফাঁকা, ফাঁকা গর্ত। কেমন যেন একটা কঙ্কালের মতো টাইপের। এবং তারপর তিনি দেখতে থাকলেন যে মুখটা ধীরে, ধীরে নৌকার দিকে এগিয়ে আসতে চাচ্ছে। মানে কোনো শরীর-টরীর কিছু নেই। শুধুমাত্র একটা মুখ তার দিকে আসতে চাচ্ছে। এটা দেখে রহিম মিয়া খুব জোরে চিৎকার করতে গেল। এত জোরে চিৎকার করতে গেল যে তার গলা ছিঁড়ে যাবে, কিন্তু কোন রকম শব্দ বের হচ্ছে না। তারপর সে বুঝলো ওটা মাছ না, ওটা হয়তো খারাপ কিছু। তারপর ওটা তার পায়ের দিকে তাকিয়ে হাসছে। ভীষণভাবে হাসছে। হঠাৎ করে জালটা নিজের থেকেই তার নৌকার মধ্যে উঠে এলো। কিন্তু জালের ভিতরে কোনো মাছ নেই, কোনো কিছু আটকা নেই, কোনো মানে কাদও নেই বা কোনো কিছু যে আটকে ছিল সেটা কিছুই নেই। বরং জালের ফাঁকে, ফাঁকে জড়িয়ে আছে লম্বা, লম্বা কালো, কালো কিছু চুল। আর সেই চুলগুলো নড়ছে। মনে হচ্ছে চুলগুলো জীবিত। এটা দেখে রহিম জেলে খুব বেশি ভয় পেয়ে যায়। এত বেশি ভয় পায় যে তার নিজেকে সে আর কন্ট্রোল করতে পারছে না। কন্ট্রোল করতে না পেরে সে মানে পুকুরে লাফ দিবে না কি করবে সেটা বুঝতে পারতেছে না। তো হঠাৎ করে তার মাথা চক্কর দিয়ে সে সেখানে পড়ে যায়। তার পরদিন সকালে যারা আরকি পথচারী তারা দেখতে পারে যে এখানে একটা মানুষ অজ্ঞান অবস্থায় আছে। মানুষগুলো তাকে নিয়ে আসে। নিয়ে আসার পর তার যে আ আ মানে অনেক কষ্ট করে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পরে তাকে জিজ্ঞাসা করা হয় আ যে গতরাত্রে কি হয়েছিল? এবং তিনি আসলে তার যে পুরো ঘটনাটা গত রাত্রে যেটা তার সাথে ঘটে গেছে সেই ঘটনাটার বর্ণনা দিতে গিয়ে তিনি যখন এটা বলছিলেন, তখন এলাকার একজন মুরুব্বি আসে। সেই মুরুব্বি এসে তাকে আ মানে বলে যে, "তোমাকে নিষেধ করা হয়েছিল যে, এই পুকুরে যেন তুমি মাছ ধরতে না আসো। তারপরে তোমার জন্য এটা হইল।" তো তারপর ওরা আসলে কিছু না করে রহিম মিয়াকে তার বাড়িতে দিয়ে আসেন। কিন্তু তারপরেই শুরু হয়ে যায় আসল কাহিনী। রহিম মিয়ার রাত্রের বেলা প্রচন্ড রকমের জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে। বাড়ির মধ্যে যত মোটা ভারী জিনিসপত্র ছিল সবগুলাই রহিম মিয়ার উপরে তুলে দেওয়া হলেও তার যে শরীরের কাঁপুনি আছে, সেই কাঁপুনিটা কিন্তু কেউ থামাতে পারত না। তারপর তার স্ত্রী এবং তার সন্তান তাকে নিয়ে আ ভালো একটা কবিরাজের কাছে যান। যেই কবিরাজ তাদেরকে পরামর্শ দেন যে, "আসলে তোমার বাবা যেটা করেছে সেটা মোটেও ঠিক করেনি। সেই নদীতে উম 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 যাই মানে যেই জিনেরা ছিল, সেই জিনেরাদের আ যে চুল ছিল, সেই চুল নিয়ে তোমার বাবা টানাটানি করছে। এখন আ তোমার বাবার তো আর রক্ষা নাই।" তারপর তার স্ত্রী এবং তার সন্তান ছিল যে, ওরা কবিরাজকে ভালো করে রিকোয়েস্ট করে। রিকোয়েস্ট করার পর কবিরাজ ৩ দিন পর তাদেরকে ডাকে। তারপর সেই রহিম মাঝি না রহিম জেলে এবং তার ছেলে-মেয়ে সহ উম স্ত্রীসহ সেই কবিরাজের কাছে বাড়িতে যায় ৩ দিন পর। তারপর সেই কবিরাজ আ বলে যে, "তোমার বাবাকে রক্ষা করতে হলে আ আগামী আমাবস্যায় তোমার আমার বাড়িতে আসতে হবে এবং সাথে নিয়ে আসতে হবে একটা কালো রঙের, কালো কুচকুচে রঙের একটা খাসি নিয়ে আসতে হবে। যেই খাসিটা
বয়স হতে হবে অবশ্যই ১ বছরের উপরে। তো এই সত্যগুলো যখন দেয় তখন তারা সেরকম একটা জিনিস খোঁজার সৃষ্টি করে। খুঁজতে অবশেষে সেইরকম একটা খাসি তারা পেয়ে যায় এবং আমাবস্যার রাতে চলে যায় সেই যে কবিরাজ ছিল সেই কবিরাজের বাড়িতে। তারপর কবিরাজ আ দীর্ঘক্ষণ ধরে তার এই গণনা এইটা সেটা পড়ে তাদেরকে একটা তাবিজ এনে দেয়। বলে যে এই তাবিজটা সবসময় রহিম জেলের যেন কাছেই থাকে। কাছেই থাকে বলতে তার সাথেই থাকতে হবে। না হলে তার অনেক বড় বিপদ হতে পারে। তারপর রহিম জেলেকে সেই তাবিজটা ভালোভাবে তার কোমরের মধ্যে বেঁধে দেওয়ার কিছুদিন পর তিনি সুস্থ হন। কিন্তু আ সুস্থ হলেও তার জীবনের সবকিছু স্বাভাবিক হলেও তিনি আর মাছ মারতে যান না। কখনো আর তিনি মাছ মারেননি। তার মাছ মারার প্রতি যে একটা প্রচণ্ড রকমের ঘৃণা জন্মেছে, সেই ঘৃণাটা সারা জীবন মানুষের কাছে বয়ে বেরিয়েছে। মানুষ তাকে অনেকবার বলেছিল মাছ মারার জন্য, তার বন্ধুরা, তার আত্মীয়স্বজনরা, কিন্তু সে আর কখনোই মাছ মারতে যাননি তো যাননি। একদম মানে তিনি কাউকে মাছ মারা দেখেনওনি। এরকম একটা তার মনের মধ্যে জেদ উঠে যায়। তো এই ঘটনাটা আজ থেকে প্রায় ১০ বছর আগের একটা ঘটনা। এই ঘটনাটাই শুনেছিলাম আমি আমার একটা বন্ধুর কাছ থেকে। তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমি চেষ্টা করব এরকম আরো ঘটনা আপনাদেরকে দেওয়ানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটির সময়কাল ১৯৮০ সাল থেকে ৯০ সালের মাঝামাঝি কোনো একটা সময়ে শুরু হয়। এই ঘটনাটি যেখানে ঘটে, এটি একটা বিস্তীর্ণ জায়গা নিয়ে ঘটেছিল। প্রথমত এটি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়ন থেকে ঘটনাটির সূত্রপাত হয় এবং ঘটনাটির যেই এরিয়াটা মানে যতদূর বিস্তৃত হয়েছিল সেটি আলফাডাঙ্গার পানাইল গ্রাম পর্যন্ত। তো আমাদের আজকের ঘটনা এই ২ এলাকার মধ্যবর্তী জায়গা এবং ২ এলাকা নিয়েই মানে কেন্দ্রীভূত থাকে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে আলা আমিন। উনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। উনার বাবা ছিলেন লোকমান ডাক্তার। মানে তিনিও একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। আলামিন ডাক্তারের বয়স ছিল ২৭ থেকে ২৮ বছরের মতো। শালনগর ইউনিয়নেই আলামিন ডাক্তারের দোকান ছিল। মানুষ যখন তাদের বাড়িতে ডাকতো রোগী দেখার জন্য সেখানেও যেত এবং বাজারে যে দোকান থাকতো, যে চেম্বার ছিল সেখানেও রোগী আসতো। এইভাবেই আলামিন ডাক্তারের সময় কেটে যাচ্ছিল। কোনো এক বিকেলে আলামিন ডাক্তার অলসভাবে বসেছিল। কোনো রোগী ছিল না তখন। তখন হঠাৎ একটি সুন্দরী মেয়ে আসে। সে কিছু সমস্যার কথা বলে। আলামিন ডাক্তার সমস্যাগুলি শুনে ওষুধ দিয়ে দেয় এবং ৭ দিন পরে আবার আসতে বলে। মেয়েটি ৭ দিন পরে আবার আসে এবং সে জানায় এই ওষুধগুলি খেয়ে সে সুস্থ হয়ে গেছে। সে আলামিন ডাক্তারকে ধন্যবাদ। এরপরেও ওই মেয়েটি মাঝে, মাঝে আলামিন ডাক্তারের কাছে আসতো। মেয়েটি যখন আসতো সেই সময়টি ছিল পড়ন্ত বিকেল। সে কখনো সকালে বা দুপুরে আসতো। আর পড়ন্ত বিকেলে ঠিক তখনই আসতো যখন আলামিন ডাক্তারের চেম্বারে কোনো রোগী থাকতো বা তার আশেপাশে কেউ থাকতো। আলামিন ডাক্তারের সাথে সে গল্প করত। কিন্তু তার বাড়ি কোথায়, বাড়িতে কে, কে আছে এই বিষয়ে সে কিছুই বলত না। তবে তার নাম বলে তার নাম হচ্ছে সাবিনা। এর বাইরে আর কোনো তথ্য আলামিন ডাক্তারকে মেয়েটি দেয়নি। মেয়েটি মাঝে, মাঝে আসতো, কথা বলতো। তার মার্জিত আচরণ, সুন্দর চেহারা, তার হাঁটা চলা সবকিছু দেখে আলামিন ডাক্তারের মনে ভালোবাসার জন্ম নেয়। মেয়েটিকে সে ভালোবাসত, কিন্তু সহজে সে বলতে পারে না। কিন্তু ইশারা ইঙ্গিতে মেয়েটিকে সে বোঝানোর চেষ্টা করে। আলামিন ডাক্তার মেয়েটিকে বিয়ের কথা বলে, কিন্তু মেয়েটি এড়িয়ে যায়। মেয়েটি কথাগুলোর তেমন কোনো পাত্তা দেয় না। মেয়েটি যখন কথাগুলো এড়িয়ে যেত তখন আলামিন ডাক্তার মনে কষ্ট পেত যে মেয়েটি কেন বিয়ের কথা বললে বারবার এড়িয়ে যায়, অন্য প্রসঙ্গে চলে যায়, বিয়ের বিষয়ে আর কোনো কথা বলে না। একদিন আলামিন ডাক্তার
মেয়েটিকে বলে যে, "আমি তোমাদের বাড়িতে যাব।" মেয়েটি ১ম এ বলে যে, "না, আমাদের বাড়িতে যাওয়া যাবে না। আপনি যাবেন না, যাওয়ার দরকার নাই।" এই ধরনের কথা বলে। কিন্তু আলামিন ডাক্তারও নাছোড়বান্দা। সে যেতে চায়। মেয়েটি বলে, "ঠিক আছে, আমি সময় সুযোগ করে একদিন নিয়ে যাব।" ঠিক একই রকমভাবে কোনো এক বিকেলে মেয়েটি আসে। এবার সে সুন্দর একটি শাড়ি পরে এসেছে। শাড়িতে মেয়েটিকে আরো সুন্দর লাগছিল। সাধারণত মেয়েটি যখন আসতো, তখন থ্রি পিস বা সালোয়ার কামিজ এই ধরনের ড্রেস পরে আসতো। ঐদিন আসে এবং আলাপচারিতায় মেয়েটি আলামিন ডাক্তারকে বলে, "আপনি আমাদের বাড়িতে যেতে চেয়েছিলেন। যাবেন আজকে?" আলামিন ডাক্তার সাথে, সাথে রাজি হয়ে যায়। বলে, "হ্যাঁ, অবশ্যই যাব। কিন্তু এখন তো পড়ন্ত বিকেল। এখন গিয়ে ফিরতে, ফিরতে রাত হয়ে যাবে না তো?" মেয়েটি বলে, "না, কোনো সমস্যা নেই। আপনি ফিরতে পারবেন। আমি ব্যবস্থা করে দেব।" মেয়েটি আলামিন ডাক্তারকে সাথে নিয়ে বের হয়ে যায়। শালনগর ইউনিয়ন থেকে বেশ দূরে একটি ঘাট রয়েছে। তার নাম হচ্ছে বানাঘাট। এই বানাঘাট পার হয়ে আলফাডাঙ্গার পানাইল গ্রামে তারা যায়। কিন্তু এই আলফাডাঙ্গার পানাইল গ্রামে যে যাচ্ছে, এই পানাইল গ্রামের নাম আলামিন ডাক্তার জানত এবং আম আ অ্যাকচুয়ালি যে সে আসলে কোথায় যাচ্ছে এটাও ওই মেয়েটি বলে। মেয়েটি যখন তাকে নিয়ে বের হয়, বের হওয়ার পর ১ম এ একটি গ্রাম পায়, সেই গ্রামের নাম হচ্ছে ভেন্নাতলা বাজার। এই ভেন্নাতলা বাজারের থেকে আ একটি ভ্যান নেয়। ভ্যান নিয়ে আগাতে থাকে। আসলে ওই ভেন্নাতলা বাজারটা কিন্তু ওই নদী পার হয়ে। সেখান থেকে ভ্যানে করে যেতে থাকে। যেতে একটি বাগানের কাছে এসে পড়ে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো। ভেন্নাতলা বাজারে যখন আলামিন ডাক্তার ও সাবিনা নামের ওই মেয়েটি আসে, আসার পরে দেখে যে একটি ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানকে ওই সাবিনা নামের ওই মেয়েটি বলে, "এই ভ্যান যাবেন?" ভ্যানে থাকা যে চালকটি ছিল বলে, "হ্যাঁ, যাব।" আর কোন কথা বলে না। দুজন উঠে বসে ভ্যান চলতে থাকে এবং ভ্যানের গতি স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, পা চালিত ভ্যান, তার থেকে অনেক, অনেক বেশি গতি ছিল। এবং ভ্যানওয়ালাও কিছু বলে না, সাবিনা নামের ওই মেয়েটিও কিছু বলে না। দুজনই চুপ। কিন্তু ভ্যানওয়ালা কিন্তু তার মতো করে ভ্যান চালিয়ে যাচ্ছে। চালাতে একটি বাগানের পাশে এসে ভ্যান। আলামিন কিন্তু জানছিল না যে এটি আসলে কোন গ্রাম। কিন্তু এই গ্রামটি ছিল আলফাডাঙ্গার পানাইল। যাই হোক, বাগানের কাছে এসে ভ্যানটি থামে। ওই বাগান থেকে বেশ কিছুটা দূরে আরেকটি ছোট্ট বাজার রয়েছে। ৩-৪ টা দোকান রয়েছে সেখানে। ওই বাজারটা পার হয়েই তারা সেখানে। তো ভ্যান থেকে নেমে আলামিন ডাক্তার এবং সাবিনা নামের মেয়েটি হাঁটতে থাকে বাগানের। অন্ধকার বাগান। কোন আলো তেমন নেই। চাঁদের আলোতে যতটুকু দেখা যায়। তখন আলামিন ডাক্তার ওই সাবিনা নামের ওই মেয়েটিকে বলে, "তুমি প্রতিদিন এই বাগান পার হয়ে আসো, আবার যাও। তোমার তো যেতে বিকালে যখন আমার কাছে আসো, আবার যখন যাও তখন দেখি সন্ধ্যা হয়ে যায় এরকম। তোমার একা এই বাগান পার হয়ে যেতে ভয় লাগে না?" তখন মেয়েটি বলে, "না, আমার ভয় লাগে। আমি সবসময় আসা যাওয়া করি তো। এজন্য রাস্তাঘাট আমার চেনা। এজন্য আমার ভয় লাগে।" আলামিন ডাক্তার বলে, "তবুও রাতের বেলা একা একটা মেয়ের চলাফেরা, ভয় তো লাগার কথা।" তখন মেয়েটি বলে, "আমি এই এলাকারই মেয়ে। আমাকে সবাই চেনে। আমি কাউকে ভয় করি না। আর কেউ আমাকে কিছু বলবেও না।" যাই হোক, আলামিন ডাক্তার এই বিষয়টা নিয়ে আর কোন কথা বাড়ায় না। হাঁটতে বাগানের ঠিক ওই পাশে তারা চলে যায়। মানে উল্টো পাশে চলে যায়। উল্টো পাশে গিয়ে আলামিন ডাক্তার ২ টি ঘর, একটি টিনের ঘর আরেকটি শনের ঘর। আমরা গ্রামে কিন্তু শনের ঘরগুলো আমরা দেখেছি। তো টিনের ঘরে ৩ জন মানুষ আছে। ২ জন বয়স্ক মানুষ আর একটি ছোট ছেলে। তখন ওই মেয়েটি পরিচয় করিয়ে দেয়। "এটি আমার মা, এটি আমার বাবা, আর এটি আমার ছোট।" আলামিন ডাক্তার অদ্ভুত হয়ে দেখে এই ৩ জনের চেহারাই অনেক সুন্দর। তাদের ২ জনের, বিশেষ করে মেয়েটির মা-বাবা বয়স হয়ে গেলেও তাদের চেহারা অনেক সুন্দর লাগছিল আলামিন ডাক্তারের কাছে। আলামিন ডাক্তার বেশ অবাক।
তবে এটি সে একদম স্বাভাবিকভাবেই নিয়েছিল। যেহেতু বাড়িতে গেস্ট এসেছে, গেস্টকে আপ্যায়ন করে তার সাধ্যমতো। আলামিন ডাক্তার খাওয়া-দাওয়া করে। ওই মেয়েটির মা-বাবার সাথে কথা বলে, তার ভাইয়ের সাথেও কথা বলে। তার ভাইটি তখন লেখাপড়া করছে। একদম স্বাভাবিকভাবে সবকিছু চলছে। খাওয়া-দাওয়া শেষে মেয়েটি বলে, "চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি।" আলামিন ডাক্তার বলে, "না, না, আমি একাই যেতে পারবো। তোমাকে আর কষ্ট করে এই বাগানের মধ্যে দিয়ে আসতে হবে না।" মেয়েটি বলল, "না, কোনো সমস্যা নেই। আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি।" মেয়েটি বাগান পার করে দিয়ে আলামিন ডাক্তারকে এগিয়ে দেয়। আলামিন ডাক্তার খেয়াল করে দূরে যেই ছোট্ট কয়েকটি দোকান দেখা যাচ্ছে, সেখানে সেই ভ্যান চালকটি, যেই ভ্যান চালকটা তাদেরকে এখানে নিয়ে এসেছিল, সে সেখানে বসে আছে। এবং সেই ভ্যান চালকের সাথে আরো কয়েকটি ভ্যানও রয়েছে, সেখানে সেই ভ্যানগুলোতেও চালক রয়েছে। সে কাছে যাচ্ছিল, অদ্ভুত ব্যাপার খেয়াল করছিল, যে ভ্যানটিতে আলামিন ডাক্তার এবং ওই মেয়েটি এসেছিল, ওই ভ্যানের চালক অন্য কোনো ভ্যান চালকের সাথে কোনো কথা বলছে। মেয়েটি কিছুটা পথ পাড়ি দিয়ে আলামিন ডাক্তারকে বিদায় দিয়ে সে চলে যায়। আলামিন ডাক্তার সেই ভ্যানের কাছে গিয়ে বলে, "আপনি যাবেন?" ভ্যানওয়ালা বলে, "হ্যাঁ, যাব। ওঠেন।" আলামিন ডাক্তার ভ্যানে উঠে বসে। ভ্যান চলতে থাকে। ঠিক একই রকমভাবে পা চালিত স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, সেই গতি থেকেও অনেক বেশি গতি ছিল ওই ভ্যানের। অল্প সময়ের মধ্যে ওই ভ্যান্নাতলা বাজার থেকে বেড়িঘাট নামক আরেকটা জায়গা আছে, সেটা পাড়ি দিয়ে বানাঘাটের কাছে নিয়ে এসে ওই ভ্যানওয়ালা বিদায় নেয়। ভ্যানওয়ালাকে তিনি টাকা দিতে চাইলেও ভ্যানওয়ালা টাকা নিতে রাজি। এর মধ্যে আলামিন ডাক্তার হিসাব করে যে বানাঘাট থেকে বেড়িঘাটের যে দূরত্ব, এই দূরত্ব প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার এবং ওই ভ্যান্নাতলা বাজারের দূরত্বও ওই বেড়িঘাট থেকেও আরো অনেক দূর। কিন্তু ঠিক কতটুকু দূর এটি সে বলতে পারছে না। এবং আলামিন ডাক্তার যখন ফিরে আসছে, তখন ঘড়িতে যে কয়টা বাজে এটিও তিনি বুঝতে পারছিলেন না। কারণ তার হাতে কোনো ঘড়ি ছিল না। যাই হোক, আলামিন ডাক্তার চলে আসে বাড়িতে। বাড়িতে এসে এই ১ম আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে কাউকে কিছু বলে। এতদিন আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে কাউকে কিচ্ছু বলেনি। সর্বপ্রথম যাদেরকে বলে তারা আলামিন ডাক্তারের মা। তার মা-বাবাকে বলে যে, "আমি একটা মেয়েকে পছন্দ করেছি। ওই মেয়েটির দেখতে এমন, তার বাড়ি এইদিকে। তোমরা আমার সাথে ওই মেয়েটিকে দেখতে যাবা।" মেয়েটির মা-বাবার সাথে কথা বলে। তো ছেলের আসলে বিয়ের বয়স হয়ে গিয়েছিল। তারপর ছেলে যেহেতু একটা মেয়ে পছন্দ করেছে, মা-বাবা রাজি হয়েছে। এখন আলামিন ডাক্তারের দায়িত্ব ছিল ওই মেয়েটিকে বলে একটা তারিখ ফিক্সড করা, যেই তারিখে আলামিন ডাক্তারের মা-বাবা তাদের বাড়িতে যেতে। আলামিন ডাক্তার অপেক্ষা করছিল কবে ওই মেয়েটি আসে। মেয়েটি তো প্রতিদিন আসতো না, মাঝে, মাঝে আসতো। তো এই যে মাঝে, মাঝে আসা, কথা বলা, এর মধ্যে দিয়েই কিন্তু ২-৩ বছর কেটে গেছে। আলামিন ডাক্তারের বয়স ৩০ প্লাস হয়ে গেছে। তো মেয়েটি আসে একদিন, ঠিক একই রকমভাবে পড়ন্ত। মেয়েটি আসার পরে আলামিন ডাক্তার বলে যে, "আমার মা-বাবা এবং আমি তোমাদের বাড়িতে যেতে চাই। আমার মা-বাবা তোমার মা-বাবার সাথে।" মেয়েটি হঠাৎ রেগে যায় এবং বলে, "না, এখনো সময় হয়নি। সময় হলে আমি জানাবো। আর আমার বাড়িতে আপনার মা-বাবার যাওয়ার প্রয়োজন নেই।" আলামিন ডাক্তার বলে যে, "না, আমি অত কথা বুঝি না। আসছে শুক্রবার আমি অবশ্যই আমার মা-বাবাকে নিয়ে তোমাদের বাড়ি যাব।" মেয়েটি বলে, "না, আপনি যাবেন না।" কিন্তু আলামিন ডাক্তার বলে, "যাব। তোমরা রেডি থেকো, আমরা যাব।" মেয়েটির সাথে কথা কাটাকাটি হয়। মেয়েটি মন খারাপ করে আলামিন ডাক্তার চেম্বার থেকে বের হয়। তো আলামিন ডাক্তার দূর থেকেও বলে, "যতই রাগারাগি করো, শুক্রবার কিন্তু আমি আমার মা-বাবাকে নিয়ে যাচ্ছি।" মেয়েটি আবারও ইশারা করে না করে, কিন্তু আলামিন ডাক্তার শোনে। ঐদিন শুক্রবার দুপুরের পরে যাওয়ার কথা থাকলেও আলামিন ডাক্তারের কোনো একটা রুগী দেখতে অন্য গ্রামের একটা বাড়িতে যাওয়ার কারণে আলামিন ডাক্তারের দেরি হয়ে যায়। বিকালের দিকে রওনা দেয়। একই রকমভাবে বানাঘাট পার হয়ে তারা যখন একটা ভ্যানের কাছে জিজ্ঞেস করে যে, "আমরা ভ্যান্নাতলা বাজারের পাশে যে বাগান রয়েছে, ওই বাগানের ওখানে যাব।" তখন বলে যে,
ওইখানে তো পানাইল গ্রাম, কিন্তু ওইখানে তো ভ্যান যায় না। তখন আলামিন ডাক্তার অবাক হয়। কি বলেন পানাইল গ্রামে ভ্যান যায় না? আমি নিজে গেছি সেখানে। ভ্যানওয়ালা বলে যে, "না, না ওখানে তো ভ্যান যায় না। কারণ ওটা তো অনেক দূর। ভ্যানে যেতেই প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগে।" তখন আলামিন ডাক্তার বলে, "তা লাগুক। আপনার যত টাকা লাগে আমি দেব। আপনার যতটুকু সম্মানী পারিশ্রমিক দেওয়ার দরকার আমি দেব। আমাকে নিয়ে যান। আমি রিজার্ভ নিচ্ছি, আবার আমরা ফিরে আসবো আপনার ভ্যানে।" ভ্যানওয়ালা দেখে যে ৩ জন লোক আর ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, নিয়ে যায়। ভ্যানওয়ালা আলামিন ডাক্তার ও তার মা-বাবাকে নিয়ে যাত্রা শুরু করে সেই পানাইল গ্রামে। নড়াইল জেলা কিন্তু নদী পার হয়ে এসেছে। এখন কিন্তু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে তারা যাচ্ছে। আসলে আলামিন ডাক্তার মানে পানাইল গ্রামের নাম ১ম এ জানত না। পরবর্তীতে সে জানত। যাই হোক, যাচ্ছে। একটা জায়গায় এসে আলামিন ডাক্তারকে ওই ভ্যানওয়ালা বলে, "আপনি এই বাগানের কথাই বলছিলেন।" আলামিন ডাক্তার বলে, "হ্যাঁ, আমি তো এদিক দিয়েই আসছিলাম। আমি তো সবই চিনতে পারছি। এই তো সেই বাগান। আপনি এখানে দাঁড়ান, আমরা আসছি। ঘন্টা ২ এক সময় লাগবে। আপনি চলে যান।" ভ্যানওয়ালা ওইখানে ওয়েট। আলামিন ডাক্তার তার মা-বাবাকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে এগোলেন। তখন কিন্তু রাত হয়ে গেছে। টর্চ লাইট ছিল। তারা যাচ্ছে। জঙ্গল পার হয়ে আলামিন ডাক্তার এমন একটি দৃশ্য দেখে, যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে কিন্তু কোনো ভয়ংকর দৃশ্য দেখেনি। একদম স্বাভাবিক বাস্তব একটা দৃশ্য। কি সে দৃশ্য? সে দেখেছিল যে সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কোনো ঘরবাড়ি নেই। শুধু তাই নয়, তার চোখ যতদূর যাচ্ছে সামনে, ডানে, বাঁয়ে সেখানে কোনো আলামিন ডাক্তারকে তার মা-বাবা বলে, "বাবা তুমি মনে হয় ভুল করে অন্য জায়গায় চলে এসেছো।" আলামিন ডাক্তার বলে, "না, আমি এই পথ দিয়ে এসেছি।" সে খুব কনফিডেন্ট ছিল যে সে এই পথ দিয়ে এসেছে। তারপরেও ভুল হতেই পারে মানুষের। আলামিন ডাক্তার এবং তার মা-বাবা আশেপাশের বেশ কিছু দূর পথ হাঁটাহাঁটি। তারা বুঝতে পারে এখানে আসলেই কোনো এবং ওই বাগানের ওই পাশে একটি চর রয়েছে, চরের ওই পাশে নদী রয়েছে। আলামিন ডাক্তার মন খারাপ করে ফিরে আসে। ফিরে আসার পরে ওই ভ্যান চালককে জিজ্ঞেস করে যে, "আচ্ছা এখানে তো এরকম বাড়িঘর ছিল।" তখন ওই ভ্যান চালক বলে, "না, না এখানে তো কোনো ঘরবাড়ি ছিল না। আমার জানা মতো এখানে কোনো ঘরবাড়ি নাই। বহুদিন ধরেই এখানে কোনো ঘরবাড়ি।" তখন আলামিন ডাক্তার এবং তার মা-বাবা মন খারাপ করে আবার ভ্যানে উঠে ওই ভেন্নাতলা বাজারে একটা চলে আসে। আসার পরে সেখানে মানুষদেরকে বলে যে, "আমরা তো এখানে এসেছিলাম। ওই বাগানের ওই পাশে তো ঘরবাড়ি আছে। তো আমরা তো একটা বিয়ের কথা নিয়ে এসেছিলাম। তো ওইখানে আসলে আমরা তো কোনো ঘরবাড়ি দেখি।" স্থানীয় যেখানে ওই লোকজন যারা ওখানে ছিল তারা সবাই বলে, "না, না ওইখানে তো আসলে কোনো ঘরবাড়ি নাই। ওখানে তো কোনো মানুষ বসবাস করে।" কিন্তু ওই গ্রামের একজন প্রবীণ মুরুব্বি দোকানে বসে চা খাচ্ছে। আলামিন ডাক্তারকে এসে বলে, "এই ছেলে তুমি আমাকে বিষয়টা খুলে বলো তো।" আলামিন ডাক্তার বিষয়টা খুলে বলে। ওই মুরুব্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, "বাবা, আমার মনে হচ্ছে তুমি কোনো একটা ছলনায় পড়ে গেছো। আর তুমি জুনির ছলনায় পড়েছো।" তখন আলামিন ডাক্তার বলে, "জুনি কে? জুনিকে তো আমি চিনি না।" এবং আশেপাশের কিছু লোকজন বলে যে, "আসলেই তো জুনি কে? জুনির নাম তো আমরা কখনো শুনিনি।" তখন ওই মুরুব্বি বলে, "এই বাগানের পাশেই একটি বাড়ি ছিল। এই বাড়িটা ছিল জুনিদের বাড়ি। এই ঘটনাটি বহু আগে। আমি এখন যে ঘটনাটি বলছি এটি ১৯৮০ থেকে ৯০ এর মাঝামাঝি। কিন্তু এই সময় থেকেও আরো ৫০ থেকে ৬০ বছর আগের ঘটনা ছিল। ১৯৩০ থেকে ৪০ সালের মধ্যবর্তী কোনো একটি সময়। তখন ব্রিটিশ পিরিয়ড ছিল ওই সময়ের। ওই মুরুব্বি বলছেন, বাগানের ওই পাশে জুনিদের বাড়ি ছিল না, ছিল এই পাশে। এই রাস্তার উল্টা পাশে। মানে জুনিদের বাড়ির ঠিক উল্টা পাশে বাগান। এই জুনি মেয়েটি অনেক সুন্দরী ছিল। জুনির মা-বাবা ছিল। ওরা খুব গরিব ছিল। জুনির বাবা মানুষের খেতে খামারে কাজ করত। জুনির মা মানুষের বাড়িতে গিয়ে কিছু ছোটখাটো কাজ-টাজ করত। আর জুনিও কোনো বাড়িতে গিয়ে টুকটাক কাজ করত। ওদের একটা জুনির একটা ছোট ভাই ছিল। লেখাপড়া স্কুলে যেত।
গ্রামের কিছু বখাটে ছেলেদের উৎপাত বখাটে ছেলেদের উৎপাতে জুনি খুব অতিষ্ঠ থাকে। কোনো এক রাতে এই বখাটে ছেলেপেলেদের দ্বারা জুনি মারাত্মক নিগৃহীত হয়। লজ্জায় অপমানে জুনি তার এই বাসার কাছে একটি আম গাছের ডালে সুইসাইড। মেয়ের মৃত্যুতে প্রচন্ড শোকে কিছুদিনের মধ্যে জুনির মা বাবা দুইজনই মারা যায়। জুনির ছোট ভাই সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল, সেও ধুকে ধুকে মারা যায়, কারণ তার এই দুনিয়াতে আপন বলে কেউ ছিল। ওই মুরব্বী আলামিন ডাক্তারকে বলে, তুমি আসলে জুনিরই খপ্পরে পড়েছ। যাই হোক, আসলে এটি একটি ছলনা ছিল, তোমরা চলে যাও। আলামিন ডাক্তার ওই মুরব্বীর কাছ থেকে এই জুনির গল্প শুনে শুধু আলামিন ডাক্তার নয়, শুধু আলামিন ডাক্তারের মা বাবা নয়, স্থানীয় আশেপাশের আরো অনেক মানুষই খুবই অবাক হয়। যাই হোক, আলামিন ডাক্তার বাড়িতে চলে আসে, তার মন টন খুব খারাপ থাকে। ওই রাত্রে আলামিন ডাক্তার সেই সাবিনা নামের মেয়েটিকে স্বপ্নে দেখে সাবিনা নামের ওই মেয়েটি এসেছে। আসার পরে আলামিন ডাক্তার তাকে বলে, তোমার নাম কি জুনি? তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ, আমার নাম জুনি। তখন ওই মেয়েটি বলে, আমি তোকে বারবার বলেছি যে এখনো সময় হয়নি, তারপরও তুই আমার কথা শুনিস না। তুই আমার বিষয়টা তোর মা বাবাকে বলেছিস এবং এখন ওই বিষয়টি আরো অনেক মানুষ জেনে গেছে। তুই কাজটি ভালো করিস না। তুই তো আমাকে বিয়ে করতে পারবেই না, সেটা সম্ভব না। তোকে আমি অন্য কোথাও বিয়ে হতে দেব। এই কথা বলার পরে আলামিন ডাক্তারের স্বপ্ন ভেঙেছে। সে মনে করে হয়তো সে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু সে বুঝতে পারে না তার আসল দুঃস্বপ্নের শুরুটা এখনই শুরু। আলামিন ডাক্তার সারাদিন মন টন খারাপ করে থাকতো। জুনির কারণে সে খুব মনে কষ্ট পেয়েছে। সে দোকান, তার যে চেম্বার ছিল শালনগর ইউনিয়নের যে বাজারে, সেখানে সে খুব একটা বেশি যেত না। কোনো বাড়ি থেকে রুগী ডাকার ডাক পেলে সে তখনই শুধু যেত, আর অধিকাংশ সময় মন খারাপ করে বাড়িতে বসে থাকে। মা বাবা ছেলের এই মন খারাপের কারণ বুঝতে পেরে তারা চিন্তা করলেন যে ছেলেকে বিয়ে দিবে। আত্মীয় স্বজনের মাধ্যমে এই গ্রামের একটি মেয়েকে দেখার জন্য সময় নির্ধারণ করা হয়। আলামিন ডাক্তার, তার মা বাবা এবং আরো কয়েকজন আত্মীয় স্বজন মিলে ওই মেয়েটির বাড়ি যায়। যখন মেয়েটির বাড়ির উঠোনে সবাই বসেছিল, তাদেরকে চা নাস্তা খেতে দেওয়া হয়। কিছু সময় আলাপচারিতার পরে ওই মেয়েটিকে ঘরের ভেতর থেকে নিয়ে আসা হয়। মেয়েটি ঘোমটা দিয়ে বের হয়ে আসে। যখন মেয়েটি ওই আলামিন ডাক্তারের দিকে তাকায়, সে এমন ভাবে তাকায় যে আলামিন ডাক্তার এবং আশেপাশের লোকজনও খুব অবাক হয়। মেয়েটি কোনো কথা না বলে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং দৌড়ে ঘরের ভেতর গিয়ে দরজা আটকায়। মেয়েটির এই আচরণে সবাই অবাক হয়, কি ব্যাপার, এমন করলো কেন মেয়েটি? এমন তো করার কথা না। মেয়েটির মা বাবা মেয়েটির হয়ে সবার কাছে ক্ষমা চায়, বলে যে আমরা বিষয়টা দেখছি যে ও এমন করে চলে গেল। এর কিছুক্ষণ পরে মেয়েটির মা বাবা এসে বলে যে আপনারা চলে যান, আমরা আপনাদের সাথে বিয়েটা দিতে পারবো। তখন বলে, কেন, কি সমস্যা? আমাদের ছেলের কোনো সমস্যা? বলে যে না, কোনো সমস্যা না, বাট আমরা আপনাদের সাথে আত্মীয়তা করতে পারবো না, আমাদেরকে ক্ষমা করবেন। কি কারণে মেয়েটি উঠে গেল, কি কারণেই বা বিয়েটা নাকচ হয়ে গেল, কিছুই বুঝতে পারছিল না আলামিন ডাক্তার, তার মা বাবা এবং তার আত্মীয় স্বজনরা। তারা সেখান থেকে চলে আসে। কিছুদিন পর আরেকটি মেয়ে দেখে পাশের একটি মেয়েটিকে যখন একই রকম ভাবে আলামিন ডাক্তারের সামনে নিয়ে আসা হয়, মেয়েটি চোখ বড় বড় করে আলামিনের নাম কে বলে যে এটা কে? তখন আশেপাশের লোকজন বলে যে এই যে এটা তো আলামিন ডাক্তার। বলে না, এটা তো একটা মেয়ে মানুষ। সবাই হাসাহাসি শুরু করে, কি বলে, জলজান্ত একটা ছেলে শার্ট প্যান্ট পরে বসে আছে, আর এই মেয়ে বলে এটা নাকি মেয়ে মানুষ।
তখন বলে, না, ইনি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের সাথে কি মেয়ে মানুষের বিয়ে হয় নাকি, আমি এ বিয়ে করবো না, এই বলে সে উঠে চলে যায়। তো মেয়ের এই আচরণে সবাই অবাক হয়, কারণ আসলে তো সেখানে আলামিন ডাক্তার ছিল, কোনো মেয়ে মানুষ ছিল না। মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এর কিছুদিন পরে আর একটা বাড়িতে আলামিন ডাক্তারকে নিয়ে যাওয়া হয়, সেখানে একটি মেয়ে দেখানোর জন্য। অদ্ভুত ব্যাপার, সেখানেও একই ঘটনা ঘটে এবং সেখানকার মেয়েটি অনেক এগ্রেসিভ ছিল, সে খুবই বাজে আচরণ করে এবং সে সবাইকে বলে যে, আপনারা একটা মেয়ের সাথে আর একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এখানে এসেছেন, এটাই ছিল আপনাদের মনে? সবাই বলে, কই মেয়ে কই? বলে, এই যে আমি দেখতে পাচ্ছি সালোয়ার কামিজ পরা, হাতে চুড়ি, নাকে নাকফুল, কানের দুল পরে বসে আছে সাজুগুজু করে একটা মেয়ে, আপনারা তার সাথে আমাকে বিয়ে দিবেন? মানে সে খুব উত্তেজিত হয়ে যায়। কিন্তু আসলে ঘটনাটা তো এরকম ছিল না। কিন্তু কেন শুধু কনে বেশে ওই মেয়েটি আলামিন ডাক্তারকে একটি মেয়ের সুরতে দেখছিল? আলামিন ডাক্তার এবং তার আত্মীয়-স্বজনরা ওখান থেকে চলে আসে এবং চলে আসার পরে ১ম যেই মেয়েটিকে দেখানো হয়েছিল, সেই মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করে যে কেন ওই মেয়েটি উঠে চলে গিয়েছিল। পরে জানা যায় ওই মেয়েটিও আলামিন ডাক্তারকে একটি মেয়ের সুরতে দেখেছিল, যার কারণে ওই মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই খবর যখন গ্রামে ছড়িয়ে গেল, গ্রামের লোকজন বলা শুরু করলো যে আলামিন ডাক্তার হিজড়া হয়ে গেছে। সবাই তাকে কটাক্ষ করে, তামাশা করে হিজড়া ডাক্তার বলে ডাকা শুরু করলো। এতে আলামিন ডাক্তার মনে আরো কষ্ট পেতে থাকে এবং সবাই বুঝতে পারলো এবং সবাই বলা শুরু করলো যে আলামিন ডাক্তার আর কখনো বিয়ে হবে না। ওই জুনিয়কে আর বিয়ে করতে দেবে না। আলামিন ডাক্তারও বুঝতে পারলো যে আসলেই তার আর বিয়ে করা সম্ভব। এভাবেই চলে যায় ১০ থেকে ১৫ বছর। আলামিন ডাক্তারেরও বয়স হয়েছে প্রায় ৫০ ছুঁই ছুঁই। সে কিন্তু বাজারে আর যায় না, বাড়িতেই থাকে আশেপাশের কিছু রোগীতে। এর মধ্যে আলামিন ডাক্তারের সাথে আর কোনো ভয়ঙ্কর প্রায় ১৫ বছর পর ঘটে আরেক ১৫ বছর পর ২০০৭ সালের এই ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে আলামিন ডাক্তার ওই রাত্রে বাড়িতে ছিল, ওই রাত্রে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ পাশের একটি গ্রাম, সেই গ্রামের নাম ছিল ভুলবাড়ি। এই ভুলবাড়িয়া গ্রাম থেকে একজন অপরিচিত লোক আসে এবং সে পরিচয় দেয় যে আমার বাড়ি ভুলবাড়িয়া, আমার মা খুবই অসুস্থ, আপনাকে যেতে হবে। একে তো রাতের বেলা, আলামিন ডাক্তার এমনিতেই জুনিভূতের কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, এই জন্য সে কোথাও বের হতো না। তারপর আবার বৃষ্টি হচ্ছে। আর ভুলবাড়িয়া গ্রামটি তার বাড়ি থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দূর। এর মধ্যে এই কাদা পথে সাইকেল নিয়েও যেতে পারবে না, যার কারণে আলামিন ডাক্তার কিছুতে রাজি হচ্ছিল না। কিন্তু লোকটির পীড়াপিড়িতে এবং আলামিন ডাক্তারের মা বাবা তারা আলামিন ডাক্তারকে বলে যে, বাবা তুমি যাও, ডাক্তার যেহেতু হয়েছে মানুষকে সেবা তো করতেই হবে। যেহেতু আলামিন ডাক্তারের বাবাও একজন ডাক্তার ছিল। তো আলামিন ডাক্তার রাজি হয়, পায়ে হেঁটেই যাওয়া শুরু। যেতে যেতে যখন ওই গ্রামে চলে আসে, একটি অপরিচিত বাড়িতে এসে থেমে যায়, বলে যে এটাই আমার বাড়ি। আলামিন ডাক্তার খেয়াল করে ওই বাড়িটি আসলে একটি মানে অসমাপ্ত একটি বাড়ি। বিল্ডিং একটা বাড়ি করা হচ্ছে, কিন্তু সেই বাড়িটার কাজ এখনো শেষ হয়নি। আলামিন ডাক্তার বলে যে, এই ঘরেই আমার মা থাকে, আপনি যান, ঘরটা অন্ধকার, আমি একটা আলো নিয়ে আসছি। তো আলামিন ডাক্তার যখনই ওই ঘরের কাছে যায়, দেখে ঘরের মধ্যে অনেক আলো। তখন আলামিন ডাক্তার বলে, ওই লোকটিকে চিৎকার করে বলে যে, আপনি আলো আনার দরকার কি, ঘরের মধ্যেই তো অনেক আলো। আলামিন ডাক্তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ঢুকে আলামিন ডাক্তার যে দৃশ্য দেখতে পায়, এই দৃশ্য দেখার জন্য শুধু আলামিন ডাক্তার কেন, পৃথিবীর কোনো মানুষই হয়তো বা প্রস্তুত থাকে না। আলামিন ডাক্তার দেখে ঘরের মধ্যে জুনি দাঁড়িয়ে আছে। জুনির সারা শরীর থেকে আলো বের হচ্ছে, ওই আলোতেই ঘর আলোকিত হচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে আলামিন ডাক্তার সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এদিকে সারা রাত আলামিন ডাক্তার বাড়িতে ফেরে, তার মা বাবা চিন্তা করতে থাকে। সকাল হলেই ছেলের খোঁজে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে ওই ভুলবাড়িয়া গ্রামে
ওই বাড়িতে চলে আসে যেখানে আলামিন ডাক্তারকে পাওয়া যায়। আলামিন ডাক্তার জ্ঞান ফেরে, সব ঘটনা খুলে বলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ঘটনার পর থেকেই আলামিন ডাক্তারের মানসিক বিকৃতি দেখা। অদ্ভুত ব্যাপার হলো আলামিন ডাক্তার সে মেয়েদের জামাকাপড়, শাড়ি, চুড়ি, লিপস্টিক, নেইল পালিশ এই জিনিসগুলো ব্যবহার শুরু করে। মেয়েদের মতো আচরণ শুরু করে। লোকজন যারা দেখে সবাই ঠাট্টা তামাশা করে। এমনিতেই তাকে হিজড়া ডাকা। এখন তো আরো ঠাট্টা তামাশা শুরু। আলামিন ডাক্তারের এরকম পাগলামি যেমন বাড়তে থাকে এবং তার অসুস্থতাও বাড়তে থাকে। তার পাগলামি এমন পর্যায়ে যায় যে তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে। আলামিন ডাক্তার অল্প কিছুদিনের মধ্যেই মারা যান। একজন ডাক্তারের জীবনের করুণ সমাপ্তি। প্রিয় লিসেনার্স, সেখানে একটি বিষয় সেটি হচ্ছে এই গল্পটি আমাকে যে দিয়েছে তার নামও আলামিন এবং তার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়ায়। তার গল্প ইতিমধ্যে আমি অনেকগুলো বলেছি, আপনারা শুনেছেন। আলামিন যার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে তার নাম হচ্ছে ফুল মিয়া। আর ফুল মিয়া হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির ভ্যানে আলামিন এবং তার মা বাবা সেই বাগান পর্যন্ত এসেছিল। এই বাগান পর্যন্ত এসেছিল এবং এই লোকটি আবার তাদেরকে পানাঘাট পর্যন্ত এগিয়ে দিয়েছিল। এই ফুল মিয়ার কাছ থেকে আলামিন এই ঘটনাটি সংগ্রহ করে। কিভাবে একটি ডাক্তারের জীবনের করুণ সমাপ্তি ঘটে এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারি। প্রিয় লিসেনার্স, এই গল্পের মধ্যে কিছু মোরালস রয়েছে। এগুলো আমরা জানতে পারি আলামিন ডাক্তারের যখন আচরণ, মানে আলামিন ডাক্তার যখন পণে দেখতে যাচ্ছিল এবং তাকে মেয়ের সুরতে দেখছিল ওই পণের পেশের মেয়েরা, তখন আলামিন ডাক্তারের মা বাবা হুজুরের কাছে নিয়ে যায়, কোনো এক ভালো হুজুরের কাছে নিয়ে যায়। তখন হুজুর তখন একটা কিছু কথা বলেছিল, সেটি হচ্ছে যে আলামিন ওই মেয়ের সাথে কথা বলতো এই পর্যন্তই ঠিক ছিল। তাকে ওই মেয়েটি তার বাড়িতে নিয়ে গেছে এই পর্যন্তও ঠিক ছিল। কিন্তু তারপরে আলামিন ডাক্তার বিয়ের জন্য যে পীড়াপিড়ি শুরু করে এবং অন্য লোকদেরকেও সেই বাড়িতে নিয়ে যায় এবং অনেক লোকের জানাজানি হয়ে যায়, এটি ওই জিন, জুনিভূতের ওই জিন সেটা মেনে নেয়। যার কারণে এই জিনটি তার পিছু লেগেছে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার আর কোনো উপায় নেই। তখন ওই হুজুর কিছু পরামর্শ দিয়েছিল, সেটি হচ্ছে জিনেরা যদি কোনো বিষয়ে রাজি না হয় তাদেরকে পীড়াপিড়ি করে সেই কাজটি করাতে গেলে ভয়াবহ রকমের বিপদ হবে। এই জন্য জিনদেরকে দিয়ে কোনো কাজ করানো উচিত তাদের ইচ্ছার বিরুদ্ধে। এমনকি জিনেরা যদি ইচ্ছাও করে তারপরেও তাদেরকে দিয়ে কোনো কাজ নেওয়াটা উচিত। তো মহিউদ্দিনের প্রথম স্টোরিটা হচ্ছে সে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায় সে সময়, এবং এলাকাটা কোথায় সেটা সে বলেনি, এবং বাড়িটা বেশ মিস্টেরিয়াস ছিল, বেশ রহস্যময় একটা বাড়ি। বাড়িটা রহস্যময় বলার কারণ হচ্ছে বাড়িটার প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওই বাড়িতে নাকি প্রথম ঢোকার সময় 3 বার প্রথম নকে কেউ খোলে না, 3 বার নক করলে তারপরে বাসায় মানুষ সাড়া দেয়। যেটা কারণ জিজ্ঞেস করার পরে বাসায় বলে যে একবার দিলে সমস্যা, 3 বারই দেওয়া উচিত। তার এক ভাবি বলে, মানে ওই যে ফ্রেন্ডের বাড়িতে গেছে তার ভাবি, বড় ভাইয়ের ওয়াইফ। যাই হোক, বাসার মধ্যে ঢোকার পরে যেটা দেখে যে বাসার ভেতরে দরজার পাশে গরুর হাড়ের দাঁতের হাড় লাগানো, মানে গরুর যে দাঁতের মানে হাড্ডি যেটা হয় স্কেলেটনের, গরুর মাথার স্কালের একটা হাড় আছে, দেখবেন যে অনেকেই ঝুলিয়ে রাখে কোরবানির পর, সেটা ঝুলানো, এবং তার সাথে ঝুলানো হচ্ছে একটা পদ্ম ফুল। তো সে জিজ্ঞেস করে বন্ধুকে যে পদ্ম ফুলটা কিসের জন্য। তো বন্ধুটা প্রথমে বলতে চায় না, একটু চাপাচাপি করে, পরে বলে যে আসলে যেটা হয়েছিল, আমার এক আত্মীয় এই বাসায় এসেছিল বেড়াতে। তো বাথরুমটা দূরে হওয়াতে রাতের বেলা সে বাথরুম যাওয়ার সময় তাকে কিছু একটা আসর করে, মানে ভয়ঙ্কর কিছু, সে হয়তো কিছু একটা দেখে সে পজেসড হয়ে যায় এবং খুব ভয়ঙ্কর রকম আচরণ করছিল সে পজেসড হওয়ার পর, মানে তার কথাবার্তা সবকিছু অন্যরকম হয়ে গিয়েছিল। তো এই অবস্থায় একজন এলাকার মানুষ এনে, পরেশগার মানুষ এনে তাকে ঝাড়ফুঁক করা হয়, এবং ঝাড়ফুঁক করে তাকে মানে সেখান থেকে মোটামুটি বাঁচানো হয়, মানে ওই জিনিসটা থেকে তাড়ানো হয় তার কাছ থেকে, এবং তাকে
পরে শহরে পাঠিয়ে দেওয়া হয়। তো ঘটনাটা শোনার পরে মহিউদ্দিনের কাছে আরো কিউরিয়াসিটি হয়, আরো আগ্রহ হয় যে ঘটনাটা কি আসলে আরো। তো বন্ধুর কাছে শুনতে চায় যে আর কি ঘটে এখানে। তো বন্ধু বলে, দেখো তুমি ভয় পেও না, রাতের বেলা এই ঘরের মধ্যে যেখানে আমরা থাকবো সেখানে কিন্তু অনেক কিছু ঘটে। মনে হয় যে রাতে কেউ নাড়াচাড়া করছে, কেউ আসছে, মানে কেউ ঘরের মধ্যে জিনিস নাড়ছে, হাঁটছে, মানে গভীর রাত, ঘরের মধ্যে বাতি নেভানো, হঠাৎ মনে হচ্ছে কেউ হাঁটছে। এবং অন্ধকারের মধ্যে কেউ হাঁটলে কিন্তু বোঝা যায়। একটা রুমের মধ্যে যদি আপনি শুয়ে থাকেন, বাতি নেভানো ঘরে, আপনি ঘুমিয়ে আছেন বা শুয়ে আছেন, বাতি নিভিয়ে দিয়েছেন, আপনি কিন্তু ঘরের মধ্যে কেউ হাঁটলে বুঝতে পারবেন কেউ একজন ঘরে হাঁটছে। এই মুভমেন্টটা কিন্তু বোঝা যায় আসলেই। তো এরকম মহিউদ্দিনের যে বন্ধু ছিলেন তিনি বুঝতে পারতেন ঘরে কেউ হাঁটছে, এবং পরবর্তীতে শব্দ পেতেন খুটখাট, কেউ কিছু নাড়ছে, টেবিলের উপর কিছু একটা উল্টে পড়লো, কেউ ড্রয়ার খুলছে, টেবিলে ও নাড়ছে, এরকম শব্দগুলো হতো। তো যাই হোক, তার বন্ধু একটা ঘটনা বলেন যে একদিন তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি বুঝতে পারেন কিছু একটা ঘরের মধ্যে এরকম হাঁটছে, এবং তিনি বুঝতে পারেন অন্ধকারের মধ্যে আরো গাঢ় অন্ধকার একটা অবয়ব, মানে অন্ধকারের মধ্যে জমাট বাঁধা অন্ধকার, যেটা হাঁটছে। এবং মনে হচ্ছে যে একটা মানুষের মতোই হাইট, মানুষের থেকে একটু উঁচু মানুষের হাইট, লম্বা কোনো মানুষের হাইট। এবং সে যখন ওই জিনিসটার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে, হঠাৎ করে সেটা মাথা ফিরে তাকায়। তো সে দেখতে পারে গাঢ় অন্ধকারের মধ্যে, এই যে গাঢ় অন্ধকার, এই গাঢ় অন্ধকারের মধ্যে লাল দুটো চোখ জ্বলছে, মানে শুধু অন্ধকারের মধ্যে লাল দুটো চোখ। তো সে দেখে বেশ ভয় পেয়ে যায়, চোখ বন্ধ করে ফেলে, এবং সে দোয়া পড়া শুরু করে, এবং দোয়া পড়তে পড়তে একসময় ভয়ে সে ঘুমিয়েই যায়। যাই হোক, সে এই ঘটনাটা মহিউদ্দিনকে বলে, এবং সে এটা শোনার পরে আর কিছু বলে না। তার মধ্যে অনেক কিউরিয়াসিটি হয় মহিউদ্দিনের, সে ভয় কম পায় কিন্তু তার আগ্রহ অনেক বেড়ে যায়। রাতের বেলা যখন তারা ঘুমোতে গিয়েছে, তখন দেখে হঠাৎ করে পাশের যে বাঁশঝাড় ছিল ঘরটার পাশে, সেটা সরসর শব্দ হচ্ছে। বাঁশঝাড়ের পাতাগুলো মনে হচ্ছে টিনের ছাদের মধ্যে নাড়ছে, কেউ লাইক ঝাড়ু দিচ্ছে বাঁশের আগা দিয়ে। এরকম একটা সরসর শব্দ, টিনের উপর যদি বাঁশের কঞ্চি দিয়ে কেউ নাড়াচাড়া করে সরসর করে, এরকম একটা শব্দ। হঠাৎ শব্দ হয় ধূপ ধূপ, মানে কেউ লাফিয়ে পড়লো টিনের উপর এবং পাড়া দিয়ে হেঁটে যাচ্ছে, এবং প্রতিটা পাড়ায় টিনটা পটপট পটপট করে ডেবে যায়, এবং মনে হয় যে একটা পা যে ফেলছে, এবং সে পায়ের স্পষ্ট যে পা ফেলার একটা ব্যাপার সেটা মনে হয়। মহিউদ্দিনের বন্ধু মহিউদ্দিনের হাত চাপ দেয়, এরকম হাত চেপে ধরে, বলে খেয়াল করো ব্যাপারগুলো। মহিউদ্দিন তার বন্ধুকে বলে যে আসলে কি হচ্ছে, আসলে মানে আস্তে আস্তে বলে, ফিসফিস করে, কি হচ্ছে। বন্ধু বলে, তুমি খেয়াল করো, তোমাকে আমি বলেছি। তো তারা অনেকক্ষণ ধরে এই জিনিসটা মানে খেয়াল করতে থাকে, এবং মনে হয় যে ছাদের উপর কেউ উৎসব শুরু করেছে, মানে লাফালাফি, মানে খুব মানে একটা কোন্দল টাইপের, মানে মনে হচ্ছে ছাদের উপরে কিছু কিছু হচ্ছে, এরকম একটা ব্যাপার। টিনের চালের উপর কিছু একটা হচ্ছে, মানুষজন লাফ দিচ্ছে, মানে কেউ লাফ দিচ্ছে, মানুষজন বলতে কেউ লাফ দিচ্ছে, এবং পায়ের যে প্রত্যেকটা লাফে টিন ডেবে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই পর্যায়ে মহিউদ্দিন খুব কিউরিয়াস হয়ে সে বলে যে আমি একটু দেখতে চাই, বলে সে তার বন্ধুর হাত ছাড়িয়ে বাইরে চলে যায়। গেট খুলে আস্তে করে বাইরে বের হয়ে সে যখন নাকি ছাদে উকি দেয়, শব্দ নেই, সব শব্দ থেমে যায়, এবং তাকিয়ে দেখে যখন নাকি ফ্ল্যাশ লাইট মারে, টর্চ লাইট মারে, দেখে ছাদের উপর কিচ্ছু নেই, পুরোই নীরব ছাদ। বাঁশঝাড়ও স্বাভাবিক, বাঁশঝাড়ে সাধারণভাবে বাতাস যে হালকা নড়ছে, সেরকম কোনো রকম এক্সট্রা কোনো মুভমেন্ট বা এক্সট্রা কোনো কিছুই হচ্ছে না। এটা দেখার পরে মহিউদ্দিন প্রচন্ড ভয় পেয়ে যায়, সে ঘরের মধ্যে চলে আসে, এবং তার বন্ধু তাকে বলে, তোমাকে আমি বলেছিলাম যে আসলে কি হয়, তুমি দেখছো যে কি ব্যাপারটা। তাড়াতাড়ি গেট লাগাই দিয়ে তারা ভিতরে চলে যায়, এবং যখনই বাসায় এসে আবার সে খাটে বসে, তখনই আবার সেই একই রকম শব্দ, একই রকম ছাদের মধ্যে শুরু হয়, একই রকম শব্দ, মনে হচ্ছে ছাদের উপর কেউ পাড়া দিচ্ছে, মটমট করছে টিন, এরকম শুরু হয়। এবং এটা বেশ খানিকক্ষণ চলে, যতক্ষণ পর্যন্ত না তারা একসময় মহিউদ্দিনরা স্বাভাবিকভাবে আস্তে ধীরে বেশ ভয় পায়, এবং ভয় পেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চলতে থাকে। এরকম কিন্তু আমার এক বন্ধুর বাসাও ঘটে মাঝে মাঝে, আমাকে বলেছিল যে তার বাসাও টিনের ছাদে কেউ এরকম পাড়া দেয়, এরকম করে। তো সুতরাং ঘটনাটার সাথে আমি বেশ ফ্যামিলিয়ার, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম কাহিনীটা। যাই হোক, মহিউদ্দিন জিনিসটা এরকম ভাবে এক্সপিরিয়েন্স করে, এবং এক্সপিরিয়েন্স করার পরে পরদিন সে বন্ধুর ভাইকে জিজ্ঞেস করে, ভাইয়া এগুলো কি? তো তার ভাই বলে যে এই জন্যই কিন্তু এই যে পদ্ম ফুলটা দেখছো, পড়া পদ্ম ফুলটা এই কারণেই এখানে রাখা, এবং ওইটা একজনকে দিয়ে পড়িয়ে নিয়ে এসছি, এবং এখানে বেশ উপদ্রব করে চিনটা, এবং এই কারণে কিন্তু আমাদের বাসায় কেউ আসলে
3 বার না বললে আমরা দরজা খুলি না, কারণ অনেকে এসে ডাক দেয় এখানে এবং নক করে এবং মানে এসে কারো নাম ধরে ডাক দেয়। এই জিনিসটা ঘটে। তো যাই হোক, এই একবার মানুষের বাসায় ডাক দেওয়ার ঘটনাটা কিন্তু আমি নিজেও শুনেছি এবং খুব বেশি দূর না এখান থেকে। মানে আমি এখানে এই যে মোহাম্মদপুর এলাকাতে এখানেই শুনেছি যে আমার এক আত্মীয়র বাসায় এরকম করতো। রাতের বেলা এসে নাম ধরে ডাকতো এবং সেটা মানুষ ডাকতো না, সেটা অন্য কিছু ডাকতো। কারণ যেখান থেকে ডাকতো, যেই গেটটাতে ডাকতো তার আগে 2টো দরজা আছে, একটা কোলাপসিবল গেট আছে। এগুলো পার হয়ে এসে গেটের মধ্যে ধুম করে নক করে নাম ধরে ডাক দিত এবং একবার আবার চুপ থাকতো। যখন 2-3 বার বলা হতো তখন কোনো উত্তর দিত না। তারপরে দেখা যেত এটা ভাঙছে ওটা ভাঙছে, বাইরে বেশ শব্দ হতো, কিন্তু দিনের বেলা দেখা যেত কিচ্ছু ভাঙেনি। তো এই জিনিসগুলো কিন্তু আসলে অনেকেরই আছে। তো সুতরাং মহিউদ্দিনের ঘটনাটা আমি এর জন্যই সিলেক্ট করেছি বলার জন্য। তো যাই হোক, মহিউদ্দিনকে ধন্যবাদ আপনার কাহিনীর জন্য এবং আমি মহিউদ্দিনের সেকেন্ড কাহিনীটাও শেয়ার করব। তো এই কাহিনীটা এখানেই শেষ। এবার আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মহিউদ্দিনের পাঠানো দ্বিতীয় কাহিনী। মহিউদ্দিন হচ্ছে আপনার ঢাকা নিউজ কার্টুন থেকে কাহিনী পাঠিয়েছেন। এর আগেও একটু আগে একটা কাহিনী শেয়ার করলাম মহিউদ্দিনের। এটা সেকেন্ড কাহিনী। এই কাহিনীটা হচ্ছে মহিউদ্দিন বলেছেন বেশ অনেকদিন আগের। তখন মহিউদ্দিন এবং তার 4 বন্ধু মিলে কোম্পানিগঞ্জে একটা কন্ট্রাক্টের কাজ করতে যান এবং কোম্পানির চর নামে একটা জায়গায় কাজ করতে যান, কন্ট্রাক্টের কাজ। এবং সেই জায়গাটা তখন ডেভেলপড হচ্ছে এবং কিছু নেই, বেশ মানে চর এলাকা আর কি। তো সারাদিন ওনারা কাজ করতেন এবং বিকেলবেলা তারা নদীর পাড়ে বসে আড্ডা দিতেন। তো একদিন এরকম আড্ডা দিচ্ছেন, তো বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসছে। তো হঠাৎ মহিউদ্দিন খেয়াল করেন যে তার পায়ের কাছে একটা বিড়াল, কালো রঙের বিড়াল, এবং বিড়ালটা বেশ অদ্ভুত টাইপের। বিড়াল কিন্তু শান্ত, খুব আদরের হয়, বিড়াল বেশ অডরেবল হয়, মানুষের বেশ ভালো লাগে বিড়ালকে দেখলে এবং বিড়ালকে আদর করে মানুষ। কিন্তু এই বিড়ালটা একটু ডিফারেন্ট, এটা কিন্তু ঠিক সেরকম না, মানে মানুষ যেরকম আদর নেওয়ার মতো বিড়াল না। সে কেমন করে জানি ফোঁস করছে মহিউদ্দিনকে দেখে, ফোঁস করে উঠছে এবং সে লেজ ফুলিয়ে ফেলেছে এবং মানে বেশ আক্রমণাত্মক একটা ভঙ্গি। এবং এটা দেখে মহিউদ্দিনের বেশ মানে অস্বস্তি লাগে এবং সে তখন এটাকে তাড়িয়ে দেওয়ার জন্য বলে মানে ওটাকে মানে পা দিয়ে এরকম একটা ইসের ভঙ্গি করে আর কি, লাথি মারার মতো। এবং তার সেই ভঙ্গিতে বিড়াল একটুও ভয় পায় না, বরং আরো ফোঁস করে ওঠে এবং লেজটা ফুলিয়ে ফেলে। তো 1 সেকেন্ডের জন্য মহিউদ্দিন চিন্তা করে যে ওটাকে মানে একটা ইট দিয়ে ভয় দেখাবে বা কিছু, এরকম খুঁজতে থাকে। 1 সেকেন্ডের মধ্যে সে তাকিয়ে দেখে বিড়ালটা আশেপাশে নাই এবং সেটা সে অবাক হয়, কারণ এটা শহর না এবং আশেপাশে বিল্ডিং নাই, যত দূর চোখ যায় যে ফাঁকা জায়গা। যেখানে বিড়ালটা 1 সেকেন্ডে কোথাও চলে যাওয়ার মতো জায়গাই নাই, কিন্তু কোথায় চলে গেল? তো তার কাছে অস্বস্তি লাগে বেশ। তো যাই হোক, একটা সময় সে ওখানে পার করার পরে বেশ ওরা বন্ধুরা গল্প করতে বেশ রাত হয়ে যায় এবং 7টা-8টার দিকে তারা বন্ধুরা হাঁটতে রাস্তা দিয়ে ব্যাক করতেছে এবং রাস্তাটা বেশ ফাঁকা জায়গা। এক পাশে ধান ক্ষেত আছে, আরেক পাশে হচ্ছে পানি, মানে সেখানে চাষ পরে হয়তো হবে, পানি জমে আছে অনেক। এর মধ্যে দিয়ে সে টর্চ লাইট মারতে যাচ্ছে। টর্চ লাইট বলতে যেটা ফ্ল্যাশ লাইট আর কি, ফ্ল্যাশ লাইটই টর্চ লাইট, যেটা মারতে যাচ্ছে। তো হঠাৎ করে একটা সময় তার লাইটটা পানিতে পড়ে দেখে অনেক মাছ, এবং মাছ মানে নড়াচড়া করছে এবং এর মধ্যে দিয়ে তার একটা চোখে পড়ে একটা কিছুর উপরে, মানে 1 সেকেন্ডে আলোটা পড়েছে যে কোনো কিছু একটা মুখের মধ্যে, এবং সে লাইটটা সরিয়ে ফেলেছিল, কিন্তু সে আবার লাইটটা মারার পরে একটা জিনিসের উপর তার লাইট পড়ে, যেটা নাকি খুব বীভৎস দেখতে। মানে জিনিসটা হচ্ছে গায়ের লোম, এবং সারা গায়ের লোম এবং মানুষের মতোই কাইন্ড অফ, কিন্তু 4 হাত পায়ে বসা, মানে মনে হচ্ছে হাঁটু গেড়ে বসে আছে কোনো মানুষ, মানে 2 হাত 2 পায়ে যেমন করে হামাগুড়ি দেয় যেমনটি করে সেরকম ভাবে বসে আছে কিছু একটা। এবং তার চোখটা হচ্ছে কপালের দিকে লাল এবং মুখটা অনেক বড়, দাঁতগুলো থেকে কষ গড়াচ্ছে, সে মাছ খাচ্ছে। এবং জিনিসটা তাদেরকে দেখে মানে মুখ টুক খিচিয়ে উঠে একটা মানে ভঙ্গি করে এবং তারপরেই তাদের দিকে তেড়ে আসে। এবং তার যে তেড়ে আসা ছিল সেটা খুবই ভয়ঙ্কর এবং ফেরোসাস, মানে এত স্পিডে তেড়ে আসে পানির উপর দিয়ে, যে পানি নাকি কোনো স্পিড বোট গেলে যেরকম যায় সেরকম চলে যায়। এবং এই জিনিস দেখে ওরা তারা ভয়ঙ্কর ভয় পেয়ে দৌড় দেয়, সব বন্ধুরাই। 4 জন বন্ধু ছিল, মেবি আমার 4 জন বন্ধু ছিল এবং 4 জনই দৌড় দেয়। এবং তারা যখন দৌড়াচ্ছে তারা দেখছে যে তাদের পিছে কিছু একটা আসছে, শব্দ পাচ্ছে, এবং শব্দটা হচ্ছে মাটির উপরে যদি ভোঁতা কিছু পড়ে থপ করে এরকম। তো 1 সেকেন্ডের জন্য মহিউদ্দিন লাইট মারে, বেড়ে দেখে যে খুব স্পিডে তাদের থেকে দূরত্ব কমে আসছে, জিনিসটা মনে হচ্ছে যে হাঁটু এবং হাত দিয়ে দৌড়াচ্ছে এরকম। তো যাই থাকুক কপালে, সে ভয় পেয়ে যায়, প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দিক বিদিক শূন্য হয়ে সে দৌড়ায় এবং সে মানে তার বন্ধু পিছনে পড়ে যাওয়ার সে শব্দ পায়, কিন্তু সে ওটা বন্ধুকে ধরার মতো অবস্থাও তার থাকে না। এইভাবে দৌড়াতে তার একটা বাজারে চলে আসে মহিউদ্দিনরা, এবং বাজারে চলে এসে সে পিছনে লাইট মেরে দেখে যে অনেক দূরে এই জিনিসটা বসে আছে, বাজারের ঠিক আলোর মধ্যে ঢুকছে না। কিন্তু যখনই 1 সেকেন্ডের জন্য মহিউদ্দিন লাইট মারে, সে দেখে যে
লাইটটা মারছে, ওটা চেহারায় পড়ছে, সেটা তাদেরকে মানে খিঁচুনি দিচ্ছে, একটা চোখ মুখ খিঁচাচ্ছে। এবং এই অবস্থায় মহিউদ্দিন খেয়াল করে তার বন্ধু সবগুলোই আছে তার সাথে, এবং যে পড়ে গিয়েছিল সেও আছে, এবং যে পড়ে গিয়েছিল সে আস্তে আস্তে এসে ওখানে আছে, মানে আসছে, পরে আসছে। কিন্তু সে খুব অতি প্রকৃত মানে মানে ও অপ্রকৃতস্থর মতো আচরণ সেখানে সে শুরু করে। তার মুখ দিয়ে ফেনা গড়ানো শুরু করে এবং কেমন একটা বাজে আচরণ শুরু করে সে, মানে মনে হয় যে সে অ্যাবনরমাল একটা আচরণ করছে। যাই হোক, তারা ওখান থেকে চলে আসে। পরে তারা লাইট মেরে দেখে প্রাণীটা ওখানে নাই। তো বন্ধুকে তারা পরে নিয়ে আসে, নিয়ে এসে ওই ওখানকার একজন নিকটস্থ মানে ওখানকার কাছাকাছি একজন হুজুরকে নিয়ে আসে, এনে তাকে ঝাড়ানো হয়, এবং ঝাড়ায় টাড়ায় দেখে যে আস্তে ধীরে তাকে মানে সুস্থ করা হয়, এবং একসময় সে সুস্থ হয়, তার মধ্যে থেকে অ্যাবনরমালিটিটা চলে যায়। গত এপিসোডে আমি আমার একটা বাসার কথা বলেছিলাম, যে বাসায় আমরা থাকতাম, এবং ওই বাসার একটা ঘটনা বলেছিলাম। সেখান থেকে আমি এটাও মেনশন করেছিলাম যে 1-2 বছর পরে শিফট করে আমরা আরেকটা বাসায় চলে আসি। আরেকটা বাসা বলতে এই বাসাটাও ধানমন্ডি 15 নাম্বারেই, এবং 15 নাম্বারে ডায়মন্ড হোটেল বলে একটা হোটেল আছে, এবং ডায়মন্ড হোটেলের গলি বলে জায়গাটা আর কি পরিচিত আর কি, বললে এখানে নিয়ে আসতে পারে রিক্সাওয়ালারা। তো এই ডায়মন্ড হোটেলের পাশে কয়েকটা রিয়েল এস্টেট অ্যাপার্টমেন্ট আছে। এই অ্যাপার্টমেন্টগুলোর কোনো একটা অ্যাপার্টমেন্টে আমরা আসি। এই তুমি মেনশন যে এইখানে এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটার গেটের ভিতরে দুটো বিল্ডিং, সামনের ফ্রন্ট যে বিল্ডিংটা, ওটার মধ্যে দুটো করে ফ্ল্যাট এক একটা ফ্লোরে, আর ব্যাক সাইডে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ে এক একটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট, এবং 4টা ফ্ল্যাট কিন্তু কোনোটার আইডেন্টিক্যাল না। দ্যাট মিনস এক একটা সাইজের, এক একটার ইন্টেরিয়ার এক এক রকম। আমরা যখন শিফট হয়ে আসি তখন আমরা ইনিশিয়ালি আমাদের যে ডিজায়ার্ড সাইজের স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট ছিল ওটা আমরা পাইনি। সো একদম ছোট সাইজের একটা ফ্ল্যাটে আমরা টেম্পোরারিলি উঠে যাই। আমাদেরকে জানানো হয় যে কয়েক মাস পরে বড় সাইজের ফ্ল্যাট খালি হবে, তখন আমরা শিফট করে যেতে পারবো। এনিওয়েজ, আমরা যে ফ্ল্যাটটাতে যাই, ফ্ল্যাটটা ছিল 6 তলায়। এখানে আগে একটা কথা আমি বলে রাখি, এই বিল্ডিংটা 3 তলা পর্যন্ত, মানে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, 3টা তলা মিলিয়ে হচ্ছে ওদের গাড়ির গ্যারেজ। এবং গ্যারেজে ওরা রাতের বেলা, নর্মালি তুমি রাতের দিকে যদি তুমি গ্যারেজে যাও, তুমি অসম্ভব হেভি ফিল করবে এবং খুব স্পুকি একটা এনভায়রনমেন্ট। এবং বিল্ডিংয়ের যে ম্যানেজার বা রাতে যেসব সিকিউরিটি গার্ডরা ডিউটি দেয়, তারাও রাতে খুব একটা ওইদিকে যায় না। এটা নিয়ে আমি যখন একবার কোয়েশ্চেন করেছিলাম যে রাতের বেলা ওদিকে যায় না কেন, বা যারা রাতের বেলা বিল্ডিংয়ের টেন্যান্টস রাতের বেলা নিচে হাঁটে, গেটের ভিতরে অনেকেই হাঁটে, বয়স্ক মানুষরা, তারা ওই সাইডটা কেন যায় না, পার্টিকুলারলি অ্যাভয়েড কেন করে। এটা জানার পর আমাকে ডিরেক্ট অ্যান্সার দেয় নাই, বাট খুব পুরানো একজন দারোয়ান আমাকে বলেছিল যে ওই সাইডটা রাতে যাওয়া মানা, ওই সাইডে গেলে সমস্যা হয়, এইটুকুই বলেছিল। যাই হোক, আমি আমার ঘটনায় ফেরত আসি। আমরা যখন এই বাসায় আসি বাবু ভাই, প্রথমে আমরা একটা ছোট ফ্ল্যাটে উঠি, 6 তলায়, F2 ফ্ল্যাটটার নাম্বার। ফ্ল্যাটটা খুব ছোট ছিল এবং খুব সাথে গুমোট একটা এনভায়রনমেন্ট ছিল। আমাদের কারোই বাসাটা ঠিক মতন পছন্দ হয়নি, কিন্তু যেহেতু আমাদেরকে প্রমিস করা হয়েছিল যে কয়েক মাস পরে বড় ফ্ল্যাট খালি হবে, সেই জন্য আমরা মেনে নিয়েছিলাম যে আপাতত এই কয়েক মাস কষ্ট করে থাকা যাবে। বাবু ভাই, ফ্ল্যাটটা দিনে হোক রাতে হোক সবসময় একটা হেভি একটা ফিলিং হতো ফ্ল্যাটটাতে। খুব গুমোট একটা এনভায়রনমেন্ট, সাথে আলো বাতাস ঢোকে না, কেমন যেন ফ্ল্যাটটা। যাক, এই ফ্ল্যাটটাতে আমাদের সবার সাথেই ছোটোখাটো ইনসিডেন্ট ঘটেছে এবং রেগুলার ঘটতো। তা আমি পার্টিকুলারলি প্রথমে আমারটা দিয়েই বলি। আমার রুমটা ছিল ডাইনিং রুমের পাশে, মানে ডাইনিং রুমের মধ্যেই আমার রুমের দরজাটা। তো আমার রুমের বিছানাটা যেখানে ছিল, বিছানার ঠিক মাথার কাছে হচ্ছে গিয়ে একটা জানালা, এবং জানালার কোনো সানশেড নাই। মানে প্রতিটা ফ্লোরেরই এই যে রুমটা, এই রুমটার কোনো সানশেড ওরা বানায় নাই, বা এই দেয়ালের সাথে কোনো সানশেড বানায় নাই। ইভেন আমার বিল্ডিংয়ের অ্যাডজেসেন্ট যে বিল্ডিংটা, আমার জানলা দিয়ে যে বিল্ডিংটা দেখা যায় পাশের অ্যাপার্টমেন্ট, ওই অ্যাপার্টমেন্টেরও এই সাইডটাতে কোনো সানশেড নাই। ভালো কথা, সানশেড নাই মানে হচ্ছে কোনো বিড়াল বা কোনো কিছু যে বেয়ে উঠবে বাবু ভাই, সেটারও কিন্তু সম্ভাবনা নাই। আর একটা জিনিস কি, বিড়াল এমন একটা প্রাণী, বিড়াল যখন কাঁদে, নর্মাল মানুষও কিন্তু বিড়ালের কান্না শুনলে অনেকে ভয় পায়। খুব খুব অকওয়ার্ড, কেমন ক্রিপি একটা সাউন্ড হয় বিড়াল যখন গলার ভিতর থেকে কাঁদে। তো হঠাৎ করে শুরু হলো কি, রাত 2টা থেকে 2:30টার মধ্যে ঠিক আমার মাথার কাছে কাচের ও পাশটায় বিড়াল কাঁদা শুরু করলো, এবং কান্না মানে সে কি ভয়ঙ্কর কান্না। তো
এটা যে বেড়াল ছিল না সেটা আমি প্রমাণ পেলাম এই কারণে, বিকজ প্রথম দিন যখন ঘটনাটা ঘটলো এর পরের দিন আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম। আমার ভাইয়ের রুম যেহেতু আমার পাশেই ছিল, বেড়াল যদি কাঁদে ও তো শোনার কথা, আর ও একটু ভীতু টাইপের, ওর ভয় পেয়ে উল্টা তখন আমার কাছেই এসে বলার কথা যে আপু বিড়াল কাঁদছে, আমার ভয় লাগছে, তোমার কাছে আসো বা সামথিং। ওকে আমি যখন জিজ্ঞেস করলাম ও বললো যে ওই না, আমি তো কোনো সাউন্ড শুনি নাই। সেকেন্ডলি আমার রুমে কিন্তু একটা বিড়াল থাকতো। বিড়ালের নর্মাল টেন্ডেন্সিটাই হচ্ছে গিয়ে অন্য কোনো বিড়াল যখন ওর টেরিটরিতে আসবে, ও যখন টের পাবে, তখন ও গিয়ে ওটাকে অ্যাটাক করার চেষ্টা করবে অথবা ওটা ওখান থেকে তাড়ানোর চেষ্টা করবে। এটা বিড়ালের একটা নর্মাল টেন্ডেন্সি, যারা বিড়াল সম্বন্ধে আইডিয়া আছে বা পালেন তারা বলতে পারবেন। কিন্তু এই বিড়ালের কান্নাটা যখন হতো তখন আমার বিড়ালটা কি করতো, লেজ ফুলিয়ে তার গায়ের সব লোমগুলো খাড়া করে বিড়াল ভয় পেলে যে ধরনের গেস্টারে চলে যায় ওই ধরনের গেস্টারে সে চলে যেত। এবং এটা হচ্ছে আমি আগের এপিসোডে গত সপ্তাহে মেনশন করেছিলাম যে ওই আমার বাসার কর্নারের দিকে তাকিয়ে আমার বিড়াল ভয় পেয়ে যে ধরনের একটা গেস্টার করতো ও সেই গেস্টার পশ্চারে চলে যেত। তো প্রতিদিন রাতে এটা হতে থাকতো, তখন আমি ওকে কোলে নিয়ে কি করলাম, আদর টাদর করে ওকে নর্মাল করার চেষ্টা করতাম। তো একটা সময় যখন বিড়ালের কান্নাটা থেমে যেত তখন ও অটো নর্মাল হয়ে যেত। একেবারে একদিন, 2 দিন, 3 দিন চলতে থাকে। একটা সময় না বাবু ভাই, এই বিড়ালের কান্নার ইস্যুর সাথে আমি ইউজড হয়ে যাই, আমার আর ভয় লাগে না। কিন্তু এরপরে যেটা যুক্ত হলো সেটা হচ্ছে আমার রুমের যে দরজাটা, মানে রুমের এন্ট্রান্সের যে দরজাটা হচ্ছে গিয়ে একটা দেয়ালের একদম সাইডে। দ্যাট মিনস দরজাটা যে দেয়ালের সাথে ফিট করার যে স্ক্রুগুলা ওটা এবং ওটার সাথে যে অ্যাডজাসেন্ট যে দেয়ালটা ওইটা মিলে একটা অ্যাঙ্গেল ফর্ম করে, মানে কোণা। এই কোণাটা থেকে একটা উইয়ার্ড সাউন্ড আসলো। প্রথম 1 দিন, 2 দিন, 3 দিন আমি নোটিস করলাম যে আমি মনে হয় ভুল শুনছি বা এরকম কিছু একটা, বাট এখন দেখলাম যে এটা তো রেগুলার হয়ে যাচ্ছে। এটা কখনোই, আমি প্রতিদিন তো একটা মানুষ ভুল শুনতে পারে না। সাউন্ডটা ছিল কখন যদি কেউ তসবি পড়ে, তসবি দানাগুলো একটার উপর একটা যখন পড়ে তখন একটা টাক 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 একটা রিদমে গিয়ে একটা সাউন্ড হয়, ওই সাউন্ডটা। এবং এটা এত প্রমিনেন্ট ছিল, সাউন্ডটা এত বেশি ক্লিয়ার ছিল যেটাকে আমি কোনোভাবে আমি নিজে যখন কাউন্টার লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করতাম যে আমি ভুল শুনছি বা কিছু, আমি নিজে বোঝাতে পারতাম না। এবং এটাও রেগুলার বেসিসে হতে লাগলো। এরপরে হলো এমনিতেই আমি বাসায় যেহেতু সবাই এই ফ্যাক্টটা নিয়ে একটু কনফিউশনে আছে, সবাই একটু উইয়ার্ড ফিল করে, আমি এই ঘটনাগুলো আম্মুকে বলতাম বাট অত ডিপলি বলতাম না, লাইটলি বলতাম। এরপরে হঠাৎ করে একদিন আমি শুয়ে আছি, আমার রুমের যে দরজাটা ওই দরজাটার নিচে দিয়ে ডাইনিং রুমের লাইটটা কিন্তু আসছে। আরেকটু বলে রাখি, এখানে আমার রুমের বাড়িওয়ালারা দরজাটা যখন ফিটিং করে আমার এই রুমটার, দরজাটা একটু উঁচুতে ফিটিং করে ফেলে। দ্যাট মিনস দরজা এবং ফ্লোরের মাঝখানে স্পেসটা অনেক বেশি, তো স্পেস বেশি হওয়াতে আলোটা বেশি আসে। আলো বেশি আসার কারণে স্বাভাবিকভাবে ওই সাইডে যদি কেউ দাঁড়ায় তাহলে শ্যাডোটাও আরও বেশি পড়বে। আমি দেখছি যে দরজার নিচে দিয়ে একটা শ্যাডো ডান থেকে বামে যায়, আবার বাম থেকে ডানে আসে। 1-2 বার দেখলাম, আচ্ছা ভুল দেখছি, নিজেকে বুঝ দিলাম। 3 বার যখন দেখলাম, 3 বার দেখার পরে আমি চিন্তা করলাম যে আম্মু, আমার ভাই বা বুয়া কেউ যদি নিজেদের রুম থেকে উঠে বের হয়ে আসে আমি তো আওয়াজ শুনবো, বিকজ বাসাটা একেবারেই সাউন্ড প্রুফ ছিল না, কোনো আওয়াজ নাই। তখন আমি উঠে গিয়ে দরজাটা খুলে একবার চেক করলাম পুরো বাসা, না, দেয়ার ইজ নো ওয়ান, এভরিওয়ান। আমার মায়ের রুমে দরজা খুলে দেখলাম দে আর স্লিপিং, মাই ব্রাদার ইজ স্লিপিং, দ্য মেড ইজ অলসো স্লিপিং, এভরিওয়ান ইজ স্লিপিং, তো সব ক্লিয়ার। বাবু ভাই একটা টাইমে এই জিনিসটাও রেগুলার হতে থাকলো। রেগুলার হয় কিন্তু সামহাও আমার ভয় লাগে না, ভয় প্রথম একটু লাগে, বাট আমি দরজা খুলে চেক করি, এরকম আর কি। ইট বিকেম ভেরি ফ্রিকুয়েন্ট অ্যান্ড ভেরি রেগুলার। কয়টা ঘটনা রেগুলার হয়ে গেল, বিড়াল কাঁদে এটা রেগুলার হয়ে গেল, তসবির সাউন্ডটা রেগুলার হয়ে গেল, দরজা নিচে দিয়ে শ্যাডো মুভমেন্ট এইটা রেগুলার হয়ে গেল। এরপর একদিন আমি বসে আছি, দরজাটার যে চাইনিজ লকটা, বাবু ভাই তুমি যদি একটা চাইনিজ লক তোমার হাত দিয়ে একবার মোচড় দিয়ে আবার ছেড়ে দাও তাহলে যা হবে এক্স্যাক্টলি আমার চাইনিজ লকটা তাই হলো। আমি ইনস্ট্যান্টলি উইদিন 2 to 3 সেকেন্ড বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজাটা খুলে আই চেকড, দেয়ার ওয়াজ নো ওয়ান, মানে কেউই ছিল না। তো এই যখন ইনসিডেন্টগুলো হতে থাকলো, একটা টাইমে গিয়ে আমি এতদিন ভয় পাই নাই, কিন্তু হঠাৎ করে আমি একটু ভয় পাওয়া শুরু করলাম। আমার কাছে একটা উইয়ার্ড ফিলিং হতো, সারাক্ষণ আমার মনে হতো যে মানে আই এম বিং ওয়াচড, সামবডি ইজ ওয়াচিং ওভার মি বা এরকম কিছু। আমি একদিন আমার আম্মুকে বললাম, তা আম্মুকে বলার পরে আম্মু বলতেছে যে হ্যাঁ তোর বাবাও বলছিল যে এরকম কেমন যেন একটা অদ্ভুত ফিল হয়, যেখানে আমি গত এপিসোডে বলেছি আমার বাবা এগুলোর কোনো কিছুতে বিলিভ করে না। জিন, ভূত বা প্যারানর্মাল কোনো কিছুতে আপনি বাবাকে যতই লজিক দেন, বাবা আপনাকে, আপনি 10টা লজিক দিলে বাবা আপনাকে 22টা লজিক দিয়ে বুঝাই দিবে যে এরকম কিছু নেই। সো মাই ফাদার ইজ দ্যাট সর্ট অফ পার্সন। তো সেখানে বাবাও নাকি বলছে যে একটু কেমন যেন লাগে, মনে হয় কেউ দেখতেছে বা কেউ ফলো করছে, এরকম একটা ফিলিং হয়। তো তখন আমি একটু ভয় পাওয়া শুরু করলাম।
ইন দ্য মিন টাইম আমার ভাইয়ের সাথেও আবার কি হওয়া শুরু করলো, ও যখন রুমে ঘুমায় ওর যে ওয়াশরুম ভিতর থেকে নাকি ও কিছু উইয়ার্ড সাউন্ড পায়, মানে কলটা, বেসিনের কলটা একবার ছাড়ছে, ছেড়ে আবার বন্ধ করছে। তারপর হচ্ছে গিয়ে বালতি থেকে যদি পানি উঠিয়ে পায়ে দেয় বা ঢালে, তাহলে যেরকম ফ্লোরে যে সাউন্ডটা হয় ওই সাউন্ডটা হয়। তারপর যে বাথটাবটা ছিল ওর রুমের, ওই বাথটাবের কলটা ছাড়লে যে বাথটাবের পানির যাওয়ার যে জায়গাটা, ওই জায়গা দিয়ে পানি নামার সময় যেমন একটা কেমন একটা ইকো হয়, একটা সাউন্ড হয়, ওরকম সাউন্ড নাকি হয়। তারপর ফ্লাশটা নাকি প্রেস করে কেউ ছেড়ে দেয়, এই ধরনের সাউন্ড হয়। তো ও ভয় পাওয়া শুরু করলো। এইসব মিলে যখন আমরা করছি, আমরা চিন্তা ভাবনা করছি যে কি করব। তো তখন হঠাৎ করে মাথায় আসলো যে কোনো বাসার যদি পশ্চিম কোনাকুনি হয়, তাহলে নাকি ওই বাসায় এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এটা আমি শুনেছিলাম, তুমি ভালো বলতে পারবে। তা আমার মা আমাকে বুঝিয়ে দিল যে এই বাসার মেবি পশ্চিমটা কোনাকুনি হয়, হয়তো এই বাসায় কিছু সমস্যা আছে, তোরা যে যার মতন দোয়া দুরুদ পড়ে আপাতত চালা, কারণ এই ফ্ল্যাটে তো আমরা বেশি দিন আর নাই। তো ইন দ্য মিন টাইম আমরা যে ফ্ল্যাটে যেতে চাচ্ছিলাম, বড় ফ্ল্যাট, সেরকম একটা ফ্ল্যাটও খালি হলো। আমরা দেখলাম, ফ্ল্যাট আমাদের পছন্দ হলো, আমরা ফ্ল্যাটটা নিয়ে নিলাম। এখানে একটু বলি, আমরা যখন ফ্ল্যাটটা নিচ্ছি, একটু সবাই যদি ভিজুয়ালাইজ করে, E3 C3 দুইটা ফ্ল্যাট হচ্ছে প্যারালাল। কিরকম প্যারালাল? আপনি যদি ইউ আঁকেন, ইউ এর যে দুইটা স্টিক, একটা স্টিক যদি E3 হয় লম্বালম্বি, আর একটা স্টিক হচ্ছে C3 লম্বালম্বি। দ্যাট মিনস E3 থেকে আপনি C3 অনেকগুলো রুমই আপনি প্যারালাল এক লাইনে দেখতে পাবেন, আবার C3 থেকে আপনি E3 রুমগুলো কিন্তু লম্বা লাইনের মতন করে দেখতে পাবেন বাসাটা। আমরা যখন E3-তে উঠি তখন C3ও কিন্তু খালি। আমরা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম কি C3 তো আমাদেরকে দেখালেন না, E3 দেখালেন, C3টাও দেখি আমরা। তখন ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে কি যে না, C3 তো দেখানো যাবে না, ওটা ভাড়া দেওয়া যাবে না। কেন? তখন ওনারা বলছে যে না, C3-তে একটু সমস্যা আছে, এখানে লোকজন থাকতে পারে না, এই জন্য আমরা এটা ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছি। বললাম থাকতে পারে না কেন? আমার কিউরিওসিটিতে এমনি একটু বেশি। আম্মুর উপর দিয়ে গিয়ে আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম বিল্ডিংয়ের, যে কেন থাকতে পারে না, কি সমস্যা হল, যেখানে কী সব উল্টাপাল্টা হয়, বাড়িওয়ালা তো বিদেশে থাকে, এইসব ঝামেলা কে পোহাবে, একবার ভাড়া দিলে 2 মাসের মধ্যে ভাড়াটিয়ারা ভয় পেয়ে চলে যায়। লাস্ট যারা টেন্যান্ট ছিল তারা নাকি 2 মাস থেকে 1.5 মাস থেকে মাসের মাঝখানে ছেড়ে দিয়ে সব ছেড়ে চলে গেছে। আমরা কথা বাড়ালাম না। আর সো আমরা অনেকভাবে বুঝে গেলাম যে এই বিল্ডিংটাতে আসলেই সমস্যা হচ্ছে, কিন্তু বাড়িওয়ালাদেরকে যদি জিজ্ঞেস করি তারা স্বীকার করে না, তারা এই কথা ঘুরিয়ে পেঁচে বলে, বাট সারমর্ম ওটাই দাঁড়ায় যে দ্য বিল্ডিং ইজ হন্টেড। এনিওয়েজ, আমরা E3-তে যখন উঠলাম, আমার রুম আর আমার ভাইয়ের রুম, আরেকটা বারান্দা ছিল ওই C3-র দিকে ফেস করা, এবং আমার ভাইয়ের রুম আমার রুম 2 রুমেই ওই দিকে ফেস করা জানালা আছে। এই জানলাটা আমার রুমেরটা আমি অলওয়েজ বন্ধ করে পর্দা টেনে রাখতাম, আমার ভাইও সেম কাজ করতো। তো একদিন এরকম, কিন্তু আমরা কিন্তু এটা নিয়ে কখনো কোনো ডিসকাশন করি নাই, মানে 2 ভাই বোনে উই নেভার হ্যাড এ ডিসকাশন যে আমরা এরকম প্ল্যান করে টেনে রাখবো, এই করবো সে করবো, নো, নেভার। তো একদিন এরকম কথায় বাবা বলছিল কি আমার ভাইয়ের রুমের এসি নষ্ট বা সামথিং লাইক দ্যাট, যে জানলাটা খুলে দিলেও তো পারবো, যে একটু বাতাস আসে, ওইদিকে অনেক বাতাস। তো তখন আমার ভাই বলছিল যে জানলাটা খোলা যাবে না, ওটা খুললে সমস্যা। কি সমস্যা হয়? সমস্যা ওই ফ্ল্যাট থেকে কেমন যেন একটা ফিল হয়, মনে হয়তো তাকিয়ে আছে ফ্ল্যাট থেকে, এরকম একটা ফিলিংস আসে। আমার ভাই যখন কথাটা বললো, আমি ওখানে আর কিছু বলি নাই, বিকজ আই গো থ্রু দ্য সেম থিং, যে কারণে আমি আমার রুমের জানলাটাও বন্ধ রাখি। আমি ওখানে বলিনি কেন, আমি বললে আমার ভাই আরো ভয় পেয়ে যাবে, এই জন্য গেল। এই বাসায় একদিন কি হলো বাবু ভাই, সেটা হচ্ছে আমি আমার বিছানায় শুয়ে আছি, সন্ধ্যার সময় শুয়ে মাঝে মাঝে আমরা খুব লেজি কিছু টাইম পাস করি না, মানে কিচ্ছু করছি না, কোনো কারণ ছাড়া এমনি বিছানায় শুয়ে আছি, শুয়ে পানা যাচ্ছি, এরকম একটা আর কি খুব হ্যাপি লেজি টাইম আমি পার করছি। তো আমার বাসার ডাইনিং রুমের লাইট জ্বালানো, আমার রুমের লাইটটা বন্ধ, ডাইনিং রুম থেকে আমার রুমের লাইট এসে পড়ছে। আর আম্মু, মেড সার্ভেন্টস, আর আমার নানু হুইল চেয়ারে, তখন নানু মারা গেছেন, আল্লাহ ভেস্তে নসিব করুক ওনাকে। নানু তখন হুইল চেয়ারে ছিলেন, নানুর হুইল চেয়ার, আম্মু এবং মেড সার্ভেন্টস সব ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। বাবু ভাই এখানে বারবার বলি, আমি কিন্তু ঘুমাইনি, আমার তন্দ্রাও আসেনি, কারণ হচ্ছে আমি সমানে পানা চাচ্ছি বিছানায় শুয়ে পানা চাচ্ছি, এবং রান্নাঘরে যে ডাল চড়ানো চুলায় ডালের গন্ধ আমার নাকে আসছে, টিভিতে কি হচ্ছে, টিভির সব সাউন্ড আমি শুনতে পাচ্ছি, আম্মুরা কি ডিসকাশন করছে ওগুলো আমি সব শুনতে পাচ্ছি। সো আমার তন্দ্রা আসার কোনো স্কোপই নাই। হঠাৎ করে আমি দেখলাম এই আলো ছায়ার মধ্যে আমার পায়ের কাছে একটা জানালা আছে, ওই জানালাটার সামনে 3 ফুট কি 3.5 ফুট হবে, অথবা ম্যাক্সিমাম 4 ফুট হতে পারে, একদম কালো বোরখা পরা, ইভেন হাতও ঢাকা, গ্লাভস পরা
মানুষের অবয়বের কিছু একটা, কিন্তু ফুল ব্ল্যাক অবয়বটা, ইভেন মুখও ঢাকা, মানে বোরখা পরলে যেমন একটা নাকাব সামনে ঝুলিয়ে দেয় না একটা পাতলা কাপড়ের, ওরকম আর কি, কিছুই দেখা যাচ্ছে না। আমার পায়ের কাছে দাঁড়ানো, এবং দিস থিং, এটা ঝুঁকে আমার পায়ের দিকে ঝুঁকে কিছু একটা করছে, কি করছে আমি জানি না। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। এটা দেখে আমি প্রথমে একটু লোকেট করতে ইয়ে হয় যে আমি ভুল দেখছি নাকি, পরে যখন দেখলাম যে না আমি ভুল দেখছি না, তখন আমি একটু নড়ার চেষ্টা করে দেখি আমি পুরো ফ্রিজড হয়ে গেছি। আমি একদম পুরো আমার বডি ফ্রিজড, আমি যে পা নাচাচ্ছিলাম ওটাও বন্ধ। তো ওই জিনিসটা কি করলো, আমার পায়ের কাছে থেকে বাম দিক থেকে ঘুরে আমার মাথার কাছে এসে ঝুঁকে কিছু একটা করলো, তারপর ঘুরে ডান দিকে গিয়ে পায়ের কাছে গিয়ে জানালার দিকে একটা ঘুরলো, ঘোরার পর ইট ডিসঅ্যাপিয়ার্ড। আমি যে তোমাকে এখন যে বলছি জিনিসটা, কিন্তু এখন আমি বলছি ঠিকই, কিন্তু আমি মনে হয় ক্লিয়ার দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, এত প্রমিনেন্ট জিনিসটা। ওটা যখন চলে গেল তখন আমার না ওই ফ্রোজেন স্টেটটা গেল, এবং আমি এত জোরে আম্মু বলে চিৎকার দিয়েছি যে আম্মু ওখান থেকে রাগ হয়ে গেল। আম্মু ওখান থেকে বলছে চিৎকার করতেছিস কেন, আস্তে ডাকলেই তো হয়। মানে আমার হঠাৎ করে ফ্রোজেন স্টেজ থেকে ভেঙে আম্মু বলে আমি একটা যে চিৎকার দিই। তারপর আমি উঠে গেলাম আম্মুর কাছে, যাওয়ার পর আম্মু আমার দিকে তাকায়, বকা তো দিলই প্রথমে, বকা দিতে দিতে আমার দিকে তাকায়, আম্মু বলে কি হয়েছে তোর? বাবু ভাই, আই ওয়াজ সোয়েটিং লাইক হেল। আমার রুমে কিন্তু ফ্যান চলছিল। আই ওয়াজ সোয়েটিং লাইক হেল, এবং আমার পুরো চোখ মুখ সব লাল হয়েছিল, অ্যাজ ইফ সামথিং হ্যাপেন্ড, সামথিং ভেরি ব্যাড হ্যাপেন্ড। আম্মুকে বললাম, আম্মু দোয়াটা উপরে আমাকে ফুটো দিয়ে দিল। যাই হোক, ওই দিন ঘটনা শেষ। এরপরে আরেকদিনের ঘটনা, আমার রুমের পায়ের কাছে যে জানালাটা আমি বললাম, ওই জানালার গ্লাসটা হচ্ছে বাবু ভাই রাতের বেলা ইট বিকামস এ মিরর, ওটার মধ্যে রিফ্লেকশন সব কিছু ক্লিয়ারলি দেখা যায়। এই জানালাটার থেকে তুমি যদি একটা স্ট্রেট লাইন টানো, স্ট্রেট লাইনের লাস্ট মাথাটা হচ্ছে কি আমাদের বাসার এন্ট্রেন্সের যে দরজাটা, দ্যাট মিনস এন্ট্রেন্সের দরজাটা তুমি দাঁড়ালে একদম সোজা হচ্ছে আমার রুম, আমার রুমের লাস্ট মাথা ওই গ্লাসটা, জানালার থাই গ্লাসটা। আমি রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার অভ্যাস ছিল আমার মার রুমে গিয়ে সবকিছু চেক করা, মানে আম্মু যদি আগে শুয়ে পড়ে তাহলে এসি ঠিক মতন চলছে নাকি, টেম্পারেচার ঠিক আছে নাকি, ডিম লাইট জ্বলছে নাকি, এভরিথিং আর কি, সবকিছু চেক করা। তো এই চেকটা করে আমি আম্মুর রুমের দরজাটা টেনে, আম্মুর রুমের পাশে যেহেতু আমার রুম, মানে ইট টেক্স 2 সেকেন্ডস, আম্মুর রুম 2 to 3 সেকেন্ডস আমার রুমের দরজাটা লাগিয়ে আবার আমার রুমের দরজা খুলে রুমে ঢোকা। তো আমার রুমের দরজা খুলে আমি যখন রুমে ঢোকার পরে আমার গ্লাসের দিকে চোখ যায়। গ্লাসের দিকে তাকায় আমি বিছানায় উঠতে যাচ্ছি, তো গ্লাসের দিকে তাকায় আমি দেখি কি যে আম্মু ওই স্পেসটাতে, ওই স্ট্রেট লাইন যে বললাম ওই সোজা রাস্তাটাতে, জায়গাটাতে আম্মু হাঁটছে আর তসবি পড়ছে। দেখে আমি লাইক ফাইন, তো আম্মু প্রায় এই কাজ করে, ওখানে হাঁটে আর তসবি পড়ে, ইটস নাথিং ভেরি আনইউজুয়াল বা অ্যাবনর্মাল। আমি বিছানায় উঠতে যাব, ঠিক তখনই আমার মাথায় ক্লিক করলো, হাউ ইজ দিস পসিবল? আম্মুকে আমি মাত্র বিছানায় ঘুমাতে দেখে আসছি। আমি সাথে সাথে ডান দিকে মাথা ঘুরাই, আমি তাকাই, স্পেসে দেখি কেউ নাই। আমি এক দৌড় দিয়ে গিয়ে আম্মুর রুমের দরজা খুলে চেক করতে গিয়ে দেখি আম্মু তো ঘুমাচ্ছে। বাবু ভাই এত ক্লিয়ার ছিল, এবং এটা আমি ডেফিনেটলি হ্যালুসিনেট করি নাই, এটা হ্যালুসিনেট করার কোনো কারণ নাই, বিকজ আম্মুর হাতে যে তসবিটা ছিল, পার্টিকুলারলি আম্মুর কোন তসবিটা তখন হাতে ছিল সেটা আমি বলতে পারবো, আম্মু কোন ড্রেসটা পরা ছিল, আম্মু কোন ওড়নাটা মাথায় দেওয়া ছিল, ক্লিয়ারলি বলতে পারবো। এখন যে আমি বলছি আমার চোখের সামনে কিন্তু ভাসছে, তো জিনিসটা এত ক্লিয়ার ছিল। এরপরে আমি রুমে এসে ঘুমায় পড়ি। তো পরের দিন আমি আম্মুকে যখন বলি, তখন আম্মু আর কি বলবো, আম্মুর মতন করেই আমাকে বললো যে দোয়া দূর পরে টরে ঘুমাইস, এসেই যা হোক, যা দেখছো তুমি। এ হচ্ছে ঘটনা। বাবু ভাই এর কিছুদিন পরে রমজান মাস ছিল, রমজান মাসের আগে আমার সাথে কিছু খুব বাজে ঘটনা ঘটে। আমার যেটা পরে জেনেছি যে আমার উপর নাকি ব্ল্যাক ম্যাজিক কাস্ট করা হয়েছিল, সেই ঘটনাটা আমি আরেকদিন বলবো যদি তুমি শুনতে চাও। আর কিছুদিন পরে আমাদের সেই যে ফ্ল্যাটটা C3-তে একটা টেন্যান্ট আসে, ইটস আ ভেরি ইয়াং কাপল, তাদের একটা বাচ্চা থাকে, ছোট বাচ্চা, এবং বাচ্চাটা অটিস্টিক থাকে। এবং ওই বাসায় ওনাদের সাথে কি এক্সপিরিয়েন্স হয়, কিছু কিছু ঘটনা আমি যদি পারি আমি আবার কোনো একদিন শেয়ার করব। ইন দ্য মিন টাইম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাবু ভাই তুমি যদি পারো, আমি যে কথাগুলো বললাম এগুলোর যদি কোনো এক্সপ্লানেশন দিতে পারো, আমি খুবই খুশি হব, বিকজ ইউ নো ইয়োর এক্সপ্লানেশন অ্যাকচুয়ালি কাউন্টস, আই রিয়েলি কাউন্ট অন ইট। এনিওয়েজ সবাই ভালো থাকবেন, আশা করি আমার ঘটনাটা সবার ভালো লেগেছে। আর কেউ যদি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারেন ঘটনাগুলোর, এক্সেপ্ট দ্য ফ্যাক্ট যে আমি মেন্টালি আই এম গন কেস, এরকম কোনো এক্সপ্লেনেশন ছাড়া যদি কেউ আমাকে প্রপার কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন, আমি খুব খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেক রোজার ঈদ আমরা নানুর বাসায়
খালাতো মামাতো ভাই বোন সবাই একসাথে ঈদ উদযাপন করে থাকে। সাধারণত চাঁদ রাতে সব ছেলে মেয়েরা একসাথে হয়ে বাজি ফুটিয়ে আনন্দ করতাম। তো সেদিন চাঁদ রাতে তখন রাত ৯:৩০ বাজে। সেই রাতে আমরাও বাজি ফোটাবো বলে আমরা আমাদের খালাতো ভাই সিয়ামকে টাকা দেই বাজি আনার জন্য। আমরা যাইনি, কারণ আমাদের নানু বলেছে যে রাতের বেলায় নাকি আমাদের কবরস্থানের সামনে যে ঘরটা, সেটা ২০-৩০ বছর আগে থেকে ওখানে কেউ থাকে না। ওটা একটা টিনের ঘর। ওটার আশেপাশে অনেকেই নাকি গ্রামের অনেক অদ্ভুত জন্তু দেখেছে, যেগুলো আসলে কোনোভাবেই কোনো স্বাভাবিক কুকুর, শেয়াল কিংবা অন্য কোনো জন্তুর মতো নয়। এবং কিছু অদ্ভুত আওয়াজও হয় সেখান থেকে প্রতিনিয়ত। সিয়াম গেছে কারণ ও বলেছে যে ও এসব ভয় পায় না, আর ওর সেখান থেকে যাতায়াতের একটা অভ্যাস ছিল। সিয়াম বাজার থেকে আসার পর যা বলেছে তা আমি এখন আপনাদেরকে বলছি। সিয়াম বলেছে যে ও বাজারে যাওয়ার সময় কিছুই হয়নি, কারণ তখন রাত খুব একটা বেশি না, মোটামুটি মানুষজন ২-১ জন চলাফেরা করছে সেই রাস্তা থেকে তখনও। ও বাজি কিনে যখন বাড়ির দিকে রওনা হয় তখন রাত ১১:৩০ বাজে। বাজার থেকে আমাদের নানু বাড়ি প্রায় ৩০ মিনিট, কারণ বাজার অনেকটা দূরে। ও আস্তে আস্তে বাড়ির দিকে আসছিল, তখন হঠাৎ ওর ভাই কাউসার সামনের দিক থেকে আসছিল। সিয়াম কিছুটা ভয় পেয়ে গেল। এরপর সিয়াম কাউসারকে বলল যে, "কাউসার, কিরে তুই এখানে?" তখন কাউসার বলল যে, "তুই আসতে দেরি করছিলি, এজন্য আমাকে মাহমুদ পাঠিয়েছে।" সিয়াম বলল, "চল, বাজি কিনে নিয়েছে, এবার আমরা বাড়ির দিকে যাই।" সিয়াম ও কাউসার প্রায় চলে এসে গিয়েছিল, আর মাত্র ১০ মিনিট ওই কবরস্থান আর ওই ঘর চলে এসেছে সামনে। এরপর সিয়াম কাউসারকে বলল, "বাজার থেকে অনেক বাজি কিনছি।" তখন কাউসার কিছু না বলায় সিয়াম পেছনে তাকালো এবং দেখল কাউসার নেই। তখন সিয়াম সেই টিনের ঘরটার সামনে। তখনই সিয়াম ঘরের টিনের উপর থেকে একটা থক 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 করে আওয়াজ শুনল। এরপর বলল, "কাউসার, এটা দুষ্টুমি করার সময় না।" তখন ওই আওয়াজটা বন্ধ হয়ে গেল। তখন সিয়াম ঘরের দিকে গেল, আর তখন সেই ঘরটা একেবারে নিশ্চুপ। ওই ঘরে কেউ ছিল না। সিয়াম তখন বলল, "কাউসার মনে হয় আমার সাথে দুষ্টুমি করে বাড়ি ফিরে গিয়েছে।" এরপর সিয়াম আর সেই বাসার ভেতরে প্রবেশ না করে সিয়াম বাড়িতে চলে আসলো এবং তখন দেখল কাউসার, আমি ও আমার মামাতো খালাতো ভাই আমরা সবাই মোবাইলে ভিডিও দেখছি। তখন সিয়াম কাউসারকে উচ্চস্বরে বলল যে, "তখন তোর কি ওটা দুষ্টুমি করার সময় ছিল নাকি?" কাউসারকে মাহমুদ পাঠিয়েছিল আমার দেরি হচ্ছে বলে। তখন আমিও আমার খালাতো মামাতো ভাই বলে উঠলাম যে, "সিয়াম, তুই কি বলছিস? তুই কি পাগল? আমরা সবাই তুই যাওয়ার পর থেকেই মোবাইলে ভিডিও দেখছিলাম, তুই এসেও তো এটাই দেখছিস।" তখন সিয়াম যা বলল সেটা শুনে আমার নানু, নানা, আব্বু, আম্মু, মামা, মামি, খালা, খালু এবং আমি হতভম্ব হয়ে গেলাম। এই কথা শুনে আমরা কেউ আর বাজি ফুটাইনি। তারপর আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে সেখানে ঘুমিয়ে যাই। এরপর সিয়াম সকালে আমাদেরকে বলে যে সে রাতে স্বপ্নে দেখেছে যে একজন মহিলা সে তাকে বলছে যে, "তোর এখনো সময় হয়নি।" এরপর নানু সিয়ামকে কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজ বলে যে ওর ওপরে এক মহিলা জিন আসর করেছে। এরপর কবিরাজ পানি পড়া কিছু ঝাড়ফুঁক করেন এবং আহ, ঘরে আশেপাশে দেওয়ার জন্য কিছু পানি পড়া দিয়ে দেন, তাবিজও করেন ওকে। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি, সবাই তার জন্য দোয়া করবেন।